মাঝরাতে হঠাৎই একটি মেয়ের উপরে অত্যাচার দেখে এগিয়ে আসে দুজন মানুষ। আর তারপর যা যা হলো তাতে একটা মানুষের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর সময়। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে, কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন। আমাদের ইমেল আইডি আপনারা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে পেয়ে যাবেন। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এখানে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই বলি, তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 10 জন মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে স্বর্ণকমল ভট্টাচার্য লিখে পাঠিয়েছেন, এবং আজকের ঘটনাটা ওনার নিজের জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ও ভয়ঙ্কর ঘটনা। তবে আজকের ঘটনাটায় যাওয়ার আগে আমি একটা কথা বলবো। সেই কথাটা আমি এর আগে অর্থাৎ 247তম এপিসোডে যে ঘটনাটা আমরা বলেছিলাম যে দুটো ভিন্ন ধর্মী এবং যাদের মধ্যে একটা ফিনান্সিয়াল স্ট্যাটাসেরও বিশাল ডিফারেন্স ছিল, তো এরকম দুটো ছেলেমেয়ের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক ছিল। তো সেই ঘটনাটা শোনার পরে আপনারা অনেকেই অনেক কিছু ইমেলে লিখেছেন, আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন, কমেন্টসে লিখেছেন, এবং আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে এখন মানে বর্তমান পরিস্থিতিটা ঠিক কী। তো যিনি ঘটনাটা পাঠিয়েছিলেন তিনিও আপনাদের এই সমস্ত কমেন্টগুলো দেখতে পেয়েছিল, আপনার ভিডিওতে যে কমেন্টগুলো করেছিলেন। তো তারপরেও আমাকে একটা ইমেল করেছে, তো সেই ইমেলে ও লিখেছে এখনকার ব্যাপারটা ঠিক কী আছে। তো ও ব্যাপারটা জানতো না, তো ও ব্যাপারটা জেনে জানিয়েছে যেটা, যে শাকিলার তো বিয়ে হয়ে গেছিলো, এবং যতটুকু আমরা ঘটনাটায় বলেছিলাম যে সেই সময় ছেলেটা বিদেশে সেটেল করে গেছিলো। তো ছেলেটা তারপর থেকে ইন্ডিয়ায় ফেরেনি, ও তো ওখানেই রয়েছে। তো শাকিলার সাথে পরে ওই ছেলেটার নাকি ইমেলের মাধ্যমে কথা হয়েছিল, এবং শাকিলা জানতে পারে যে ছেলেটা নাকি আর বিয়ে করেনি এবং ভবিষ্যতে ওর বিয়ের আর কোনো পরিকল্পনা নেই। তো শাকিলার সাথে যার বিয়ে হয়েছিল সেখানে কিন্তু কোনো সমস্যা একটা ছিল না। বাট এই সমস্ত কিছু জানার পরে এবং যেরকমভাবে শাকিলার বাড়ির লোক ওকে যেভাবে মানে নিজের বাড়ির লোকই ওর সাথে যেভাবে প্রতারণা করেছে, ওর সাথে ছেলেটার সম্পর্কটাকে মেনে নিতে পারেনি, তার জন্য যেরকম মিথ্যের বিষয় মানে আশ্রয় নিয়েছিল। আপনারা যারা ঘটনাটা শুনেছেন তারা তো জানেনই, বা যারা এখনও শোনেননি আমাদের 247th এপিসোডটা, আমি বলবো আপনারা প্রত্যেকেই শুনুন। তো এই সমস্ত কিছু জানার পরে ও এখন নিজে ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজে একাই থাকে, এবং ও নাকি একটা মানে ওই শাড়ি চুড়িদার এইসবের একটা বুটিক খুলেছে। তো সেটা নিয়েও একা একাই থাকে, ও বাপের বাড়ি কারোর সাথেও সেরকমভাবে সম্পর্ক রাখেনি। আর ওই ছেলেটি আর তারপর থেকে ইন্ডিয়া ফেরেনি, তো ওর মতোই রয়েছে। তো এইটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস, এটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এবং অনেকে আমাদেরকে ইমেলও করেছেন, তো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি আসছি আজকের ঘটনাটায়। তো এই ঘটনাটা সম্পর্কে আমি কয়েকটা কথা আগে বলে নিই, তো তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। তো স্বর্ণকমল বাবু পুরো ঘটনাটা ইমেল করে লিখেছেন এবং বলেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদেরকে বলি। তো আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তো স্বর্ণকমল বাবু কলকাতায় ওনার বাবা যেহেতু চাকরি করতেন, তো সেইখানেই ওনারা মানে ওনার স্বর্ণকমল বাবুর ছোটো থেকে বড় হয়ে ওঠা। তো এবারে ঘটনাটা কি হয়, এই স্বর্ণকমল বাবুর যিনি মা ছিলেন তিনি দক্ষিণ 24 পরগনার একটা গ্রাম থেকে বিলং করতেন, মানে সেটা ছিল ওনার বাপের বাড়ি। আর এই স্বর্ণকমল বাবুর মামা বাড়ি ছিল ওই দক্ষিণ 24 পরগনার একটি গ্রামে। তো গ্রামটার নাম উনি রিভিল করতে বারণ করছেন, তো আমি সেই জন্য গ্রামটার নাম বলছি না।
ওই গ্রামটার আমি আশেপাশের কিছু গ্রামের নাম বলতে পারি। যেমন উনি লিখেছেন যে আশেপাশে যে গ্রামগুলো আছে তার মধ্যে একটা গ্রামের নাম হচ্ছে কুলতলি। তো সেইখানকারই কাছাকাছি কোনো একটা গ্রামের ঘটনা। তো ওখানে অনেকেই এই বিষয়টা জানেন, ওখানকার যারা লোকাল বা আমাদের এই চ্যানেলের অনুষ্ঠানটা আপনারা যারা ওইসব দিক থেকে শুনছেন তারা হয়তো অনেকে জেনেও থাকবেন ঘটনাটা। তো ওইখানে ছিল ওর মামাবাড়ি। এবার ওখানে ওনার দুই মামা ছিল। তো দুই মামা ওখানেই ছোট থেকে বড় হয়ে ওঠা ওনারা। ওর মায়ের বিয়ে হয়ে যায়, স্বর্ণকমল বাবুর মায়ের বিয়ে হয়ে উনি কলকাতায় চলে আসেন, আর দুই মামা ওখানেই থাকতেন। এবারে ওনাদের নিজস্ব জমি জায়গা কিছু ছিল ওর মামা বাড়ি, স্বর্ণকমল বাবুর মামা বাড়িতে। তো যখন ওনার দাদু দিদার সবার ডেথ হয়ে যায়, তো তখন ওই যে বাড়িটা যে ছিল আদি যে বাড়িটা, তো সেইখানে একটা ছোট পোর্শন স্বর্ণকমল বাবুর মায়ের নামে দেয়া হয়, যে ওই পোর্শনটা ওর মানে ভাগে আর কি যা পড়ে। এবার কলকাতায় বিয়ের পর থেকে স্বর্ণকমল বাবুরা ওখানেই চলে এসছে, ওর মার বিয়ে হয়েছে কলকাতায়। তো ফলে তার পক্ষে সে তো আর সেই বাড়ি যতটুকুই অংশ পাক না কেন, তো সেখানে তো আর তার পক্ষে থাকা সম্ভব না। যে অংশটা ভাগে পেয়েছিল সেটাও খুব বিশাল জমি জায়গা নয়, তো অল্পই। তো তখন ওই স্বর্ণকমল বাবুই ভাবেন, তখন উনি জাস্ট মানে চাকরিতে ঢুকেছেন। তো সেই সময় উনি ভাবেন যে ওই জমিটা ওইখানে নিয়ে কোনো লাভ নেই। তো কারণ ওইটুকু জায়গায় ওর মায়ের পক্ষে থাকাও সম্ভব না, মানে পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে থাকা কোনোদিনই সম্ভব নয়। তো সেই জন্য ওনারা ঠিক করে যে ওইখান থেকে আরেকটু জমি বেশি, যেটা ওর বড় মামার পোর্শনে ছিল, সেটুকু জমিও এই স্বর্ণকমল বাবু কিছু এক্সট্রা পয়সা দিয়ে কিনে নেয়। এবং কিনে নিয়ে তখন স্বর্ণকমল বাবুর বাবা আর স্বর্ণকমল বাবু মানে উনি যেহেতু সবে কাজে ঢুকেছেন, ওনার কাছে বেশি টাকা পয়সা ছিল না, ওনারা একটা খুব সিম্পল একটা ঘর বানায়। এবং যে ছাদটা ছিল ঘরে সেটা ছিল একটা অ্যাসবেস্টাসের ছাদ, মানে পুরো ছাদটা ঢালাই করার মতো পয়সা ওনাদের কাছে ছিল না। এবার এইটা বানানোর পিছনে একটা কারণ ছিল, যেহেতু ওটা ওনার মায়ের বাপের বাড়ি। এবার ওখানে সমস্ত চেনা পরিচিত আত্মীয় স্বজন ছিল। এবার যতই কলকাতায় বিয়ে হয়ে ওনার মা চলে যাক না কেন, বাপের বাড়ির প্রতি একটা আলাদা রকমই টান থাকে। তো যাতে সেইটা পুরোপুরি ছিন্ন না হয়ে যায়, বা একটা যাতে থাকে যেখানে এসে মাঝে মধ্যে থাকতে পারবে, তো সেই জন্য ওই বাড়িটা বানানো হয়। এবার বাড়িটা যখন তৈরি করে, তো সেখানে মাঝে মধ্যে এসে থাকতো ওরা। বেশ ভালো একটা পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। কলকাতার মানুষ যখন এই গ্রাম্য পরিবেশে এসে থাকে তাদের খুব ভালো লাগে, তাদের নেচারকে খুব ভালোভাবে উপভোগ করতে পারে। তো এই স্বর্ণকমল বাবুর কিন্তু মানে বরাবরই ওনার নিজের মামাবাড়ি ভীষণ প্রিয় ছিল। উনি মামাবাড়িতে ছোটোবেলা থেকেই আসতেন, ভালো লাগতো গ্রামের পরিবেশ। এবার যখন নিজেদের একটা ছোট হলেও বাড়ি হলো, তখন ওখানে ওনার মাঝে মধ্যে আসা শুরু করলেন। এইবারে ঘটনাটা যেটা ঘটলো, ওনারা ভাবলো যে ওনার অফিসে কিছু একটা কারণে ছুটি ছিল ৩-৪ দিন, তো ভাবলো যে বাড়িটাও হয়েছে, তো ওখানে গিয়ে থাকা যাক। তো ভালো কথা, যেরকম ভাবা সেরকমই কাজ হলো। ওনারা তিনজনে মিলে, মানে স্বর্ণকমল বাবু, ওনার মা, বাবা, এই তিনজনে মিলে ওই দক্ষিণ চব্বিশ পরগনার যে গ্রামের বাড়িটা ওরা করেছিল সেখানে গিয়ে থাকলো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই স্বর্ণকমল বাবুর যে দুই মামা ছিল তারাও কিন্তু মোটামুটি পাশাপাশি থাকে, তাদের বাড়িগুলো খুব দূরে নয়, কাছাকাছি। এবার ওখানে গিয়ে থাকতো, মাঝে মধ্যে ওনার মা বাবা থেকে যেত, কারণ ওনার বাবা তখন রিটায়ার করে গেছিলেন। তো মাঝে মধ্যে ওরা ওখানে থাকতো। স্বর্ণকমল বাবু আবার ছুটিতে গিয়ে হয়তো 10 দিন থাকলো, তারপরে হয়তো উইকেন্ডে গিয়ে উনি ওনার বাবা মাকে নিয়ে কলকাতায় চলে এলো, এরকম আর কি ভাবে চলতো। তো এরকমই একদিন উনি গেছেন, তখন বর্ষাকাল, খুব বর্ষা হয়েছে, মানে সারাদিন ধরে খুব ঝড় বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যের পরও বৃষ্টি হচ্ছে। তখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। তো স্বর্ণকমল বাবু সেদিনকে ওই দক্ষিণ চব্বিশ পরগনার ওই বাড়িতে ছিল, গ্রামের বাড়িতে। তো হঠাৎই শুনতে পায় ওই ঝড় বৃষ্টির মধ্যেই একটা বাইরে খুব উত্তেজনা, বেশ কিছু লোকের গলার আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছে, এটা শুনতে পেয়েছে। তো প্রথমে অতটা গুরুত্ব দেয়নি, ভেবেছে হয়তো কারোর পারিবারিক কোনো ঝামেলা অশান্তি হচ্ছে, তো ওনারা ইগনোর করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। এবার তারও কিছুক্ষণ পরে দেখছে আস্তে আস্তে উত্তেজনাটা বাড়ছে এবং প্রচুর লোকের গলার আওয়াজ। তো স্বর্ণকমল বাবু একবার কি করেছে, বাইরে বেরিয়ে দেখেছে যে কি হচ্ছে, কিসের জন্য এত চিৎকার চেঁচামেচি। তো আমি বললাম যে ওনার মামাদের বাড়িগুলো কাছাকাছি ছিল। তো তখন ওনার এক মামা এসে বলছে, যে বড় মামা এসে বলছে যে এই একটা মেয়েকে ধরেছে, সেই মেয়েটা নাকি খুব বাজে একটা মেয়ে, তাই আর মেয়েটা নাকি একজনকে মানে মারতে যাচ্ছিল, ওকে নাকি খুন করতে যাচ্ছিল দা নিয়ে। তো সেটা নাকি একজন দেখে ফেলেছে, সেটা নিয়েই আর কি বিশাল অশান্তি। তো এই কথাটা শুনে না ওনার খুব অবাক লাগে, যে একটা মেয়ে, সে কোথাকার মেয়ে, কী মেয়ে কেউ জানে না,
সে নাকি দা নিয়ে একজনকে খুন করতে যাচ্ছিল, সেটা নাকি কেউ একজন দেখেছে বলে মেয়েটাকে প্রচণ্ড মারধর করছে। মানে যেটা দূর থেকে দেখতে পাচ্ছে যে মেয়েটা মানে প্রায় মাটিতে শুয়ে পড়েছে এমন অবস্থা, এবং বেশিরভাগ মহিলারাই ওকে চুলের মুঠি ধরে মারছে, কেউ চড় চাপড় মারছে, এরকম আর কি মারধর করছে। আর বাকি আরও গ্রামের লোকেরা সমস্ত আর কি ওকে খুব উল্টোপাল্টা কথা বলছে। আচ্ছা, এবার একটা জিনিস এখানে বলে রাখি, ওনাদের গ্রামের যে জায়গাটা ছিল সেটা না, মানে ওই জায়গাটা মানে একটা গন্ড গ্রাম ছিল তখন, আর মানে খুবই ইন্টিরিয়ার আর কি জায়গা। ওখানে মানে কেউ খুব দরকার না পড়লে না কেউ পুলিশকে ডাকে না। মানে গ্রামের ভিতরেই নিজেরা সমস্ত এরকম কোনো প্রবলেম হলে সর্ট করে নেয়। এবার চোখের সামনে যখন স্বর্ণকমল বাবু দেখছে যেভাবে একটা মেয়েকে মারধর করা হচ্ছে, ওনার না খুব অড লাগে, এবং উনি ভাবছে যে মানে ওনার একটা পড়াশুনোর একটা শিক্ষিত মানুষ, তা সে ভাবছে যে কেন এরকম হচ্ছে। তো উনি সামনে চলে গেছে স্বাভাবিকভাবেই, গিয়ে সবাইকে বলছে যে আপনারা কেন এভাবে মারধর করছেন একটা মেয়েকে, আপনাদের যদি মনে হয় যে কোনো অপরাধ করেছে আপনারা পুলিশে খবর দিন না, আপনি কেন শুধুমাত্র একটা মেয়েকে এভাবে মারছে, তো মরে যেতে পারে, এরকম বলে। তো তখন ওকে মানে ওকে না গ্রামের সবাই খুব ভালোবাসতো, এই স্বর্ণকমল বাবুকে সব গ্রামের সকলে খুব মানে রেসপেক্ট করতো, পড়াশুনো জানা একটা শিক্ষিত ছেলে। তো তখন ওকে বলছে যে দেখো তুমি তো কলকাতায় থাকো, তুমি তো এই গ্রামে থাকো না, তুমি জানো না ও কী করছিল। যেন বলছে কী করছিল, বলছে ওই মেয়েটা নাকি ওই গ্রামেরই একজনের মেয়ে, ঠিক আছে। এবার একজনের মেয়ে কীরকম মেয়ে সেটা আবার একটুখানি বলি। সেই মেয়েটা যে ওই গ্রামেই ছোট থেকে বড় হয়েছে তা নয়, মেয়েটাকে সেভাবে গ্রামের কেউ চেনে না। ব্যাপার যেটা হয়েছে যে ওই গ্রামে একটা বয়স্ক লোক ছিল। এবার সেই লোকটার নাকি স্ত্রী মারা যায়, 1 বছর আগে তার স্ত্রী মারা যায়, এবং সেই লোকটা কিন্তু যথেষ্ট বয়স আছে। এবার লোকটার কোনো ছেলে মেয়ে নেই। এবার লোকটা কি করে, হঠাৎ করেই ওই বয়সে, তখন লোকটার প্রায় 50-এর গণ্ডি পেরিয়ে গেছে বয়স, তো সেই লোকটা হঠাৎ করে একটা বিয়ে করে আনে, একটা মহিলাকে বিয়ে করে আনে। এবং ওই মহিলাটাকে যে বিয়ে করে এনেছিল সেই মহিলাটারও মোটামুটি ওরকম 40-42 এরকম বয়স, এবং ওই মহিলাটার মেয়ে হচ্ছে এ। মহিলাটাও ওই লোকটাকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু আমার মেয়েকেও থাকতে দিতে হবে। তো এবার ওই বয়স্ক লোকটা বিয়ে যখন করছে, তো তখন ভাবলো যে ঠিক আছে তাহলে মেয়েকেও নিয়ে চলো। তো তখন ওই বয়স্ক লোকটা ওই মহিলাকে বিয়ে করে, এবং ওই মহিলার সাথে মহিলার মেয়ে এই গ্রামে চলে আসে। এবার ওই গ্রামে এসছে, এবার ও থাকা শুরু করেছে। এবার গ্রামের আশেপাশের লোকেরা কয়েকজন এটা শুনেছে যে ওইদিকের ওই অমুক লোকটি বিয়ে করেছে, এবং যাকে বিয়ে করেছে তার একটা মেয়ে আছে, সে মেয়ে নিয়ে এসছে সংসার করতে। তো অনেকে ওকে বারণ করেছিল যে এরকম বিয়ে করো না, তোমার দরকার কি আছে, তোমার অনেক বয়স হয়েছে আর বিয়ে থা করার দরকার নেই। এবার সেই লোকটা শোনেনি, বিয়ে করেছে। এবার যার ঘরে বিয়ে করেছে সে খাওয়াচ্ছে, বাকিরা তো আর কেউ কিছু বলতে পারে না। এবার ঘটনা হচ্ছে যে ওই লোকটাও যে যে আর কি বিয়ে করেছিল, যে বয়স্ক লোকটা, তার যে খুব আর্থিক একদম সঙ্গতি ছিল তা কিন্তু নয়। তার কিছু জমি জায়গা ছিল, খুবই সামান্য, তো সেখান থেকে যা আয় উপার্জন হতো সেটা দিয়ে খেত। এবার 3জন বেড়ে গেছে, এবার 3জনের সংসার চলছে না। তো তখন ওই লোকটা মানে গ্রামের অন্যান্য বাড়িতে বলেছে কি যে এই আমার বউয়ের যে মেয়ে আছে ও মানে কাজকর্ম ঘরের সমস্ত কিছু করতে পারে, তো তোমাদের যদি কারোর কোনো কাজ থাকে, কোনো রান্নাঘরের কাজ, কি গ্রামের দিকে প্রচুর কাজও থাকে, মানে ধান ঝাড়া, ধান সেদ্ধ করা, তারপরে ঘরদোর ঠিকঠাক করা, প্রচুর টাইপের কাজ থাকে। তো তো বলছে যে তোমাদের যদি কারোর কিছু কাজকর্ম থাকে তো তোমরা ওকে মানে করতে দিতে পারো। তো এবার গ্রামের অনেকেই শুনেছে এই কথাটা যে কাজের যদি লাগে তুমি এটাকে ডেকে নিতে, কোনো টাকা পয়সার ব্যাপার নেই, কিছু দিলে হবে, নালে খাবার দিলেও হবে। তো তখন ওই ওই বয়স্ক লোকটি মানে কথায় প্রচুর গ্রামের লোকেরা মেয়েটাকে কোনো না কোনো কারণে ডাকতো। মানে হয়তো বাড়িতে প্রচুর লোকজন এসছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর বাসন হয়েছে, সেই বাসন মাজতে হবে, তো ওই মেয়েটাকে ডাকতো যে তুই একটু এসে বাসনগুলো মেজে দে, তার বদলে হয়তো ওকে একবেলার খাবার দিত। বা কোনো বাড়িতে হয়তো প্রচুর মানে বিয়ে থা আছে, প্রচুর কাজকর্ম করতে হবে হাতে হাতে, তো ওকে হয়তো বললো যে তুই 2 দিন এসে একটু কাজ করে দিয়ে যাস, এবং মেয়েটা কিন্তু কাজগুলো করতো। তো এরকমভাবে মানে 5-6 মাস হয়েছিল মেয়েটা ওর মায়ের সাথে এই গ্রামে এসছে, সব কিছু ঠিকঠাকই চলছিল। ইন দ্য মিন টাইম কী হয়, ওই যে একটা গ্রামেরই ওদের একটা গ্রামের বাড়ি ছিল, তো সেই বাড়িতে 2 মেয়ে ছিল। এবার 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে। এবার 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে
দুই মেয়েরই মানে একই টাইমে প্রায় বাচ্চা হবে। তো তারা দুই মেয়ে বাপের বাড়িতে এসছে। এবার দুই মেয়ের বাচ্চা হবে। এবার যে ওই বাড়ির যে ওই মেয়ে দুটোর যে মা বাবা, তারা ভাবলো যে এখন প্রচুর কাজকর্ম করতে হবে। তো তখন ওই মেয়েটাকে বলেছে, ওই বয়স্ক লোকটার ওই বউয়ের যে মেয়ে তাকে ডেকেছে, বলেছে তুই একটুখানি আসবি, এসে দুপুরবেলা একটুখানি কাজকর্ম হাতে হাতে করে দিবি। এবার সে করে দিত। সেই মেয়ে দুটোর ভালোভাবে বাচ্চা কাচ্চাও হয়ে যায়, সব কিছু ঠিকঠাক হয়। এবার যখন বাচ্চাটা হয়ে যায় তখন কাজ আরও বেড়ে যায়। এবার তখন ওই বয়স্ক লোকটাকে বলি যে দেখো তোমার বউয়ের যে মেয়ে, তাকে যদি আমরা বাড়িতে রেখে দিই 24 ঘন্টার জন্যই, ওকে না আমরা মাসে মাসে কিছু টাকা দেবো, আর ওর খাওয়া পড়ার দায়িত্ব আমাদের। ও মাঝে মধ্যে বাড়ি যাবে, প্রত্যেক দিন 1-1.5 ঘন্টার জন্য নিজের মায়ের সাথে গিয়ে দেখা করে আসবে, কিন্তু ওকে পার্মানেন্ট কাজ দিয়ে দেয়। এবার ওখানে মেয়েটা কাজ করছিল। কাজ করতে করতে কোনো একটা কারণে নাকি ওই যে মেয়ে দুটোর বাচ্চা হয়েছিল, দুই মেয়ে, তার মধ্যে যে ছোট মেয়েটা ছিল তার সাথে কিছু একটা নিয়ে ঝামেলা বাঁধে এই মেয়েটার। এবার আচ্ছা, এই যে মেয়েটা ছিল, এই না মেয়েটার নাম ছিল পিঙ্কি। যে মেয়েটি কাজ করতো ওর নাম ছিল পিঙ্কি। তো পিঙ্কির সাথে ওই মেয়েটির আর কি কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এবার সে তর্কাতর্কি হয়, সেটা ব্যাপারটা ঠিকও হয়ে যায়। এবং তার আবার কিছুদিন পরে ওই বাড়ির আর এক মেয়ের সাথে, যে বড় মেয়েটা ছিল, তার সাথে খুব একদিন ঝগড়া বেঁধে যায় পিঙ্কির। এবার সেই যে বাড়ির যে বড় মেয়েটা ছিল, সে এত মানে ওকে কথা শোনায়, হয়তো কোনো কাজে ভুলভাল হয়েছিল বা কিছু একটা নিশ্চয়ই কারণ ছিল, তো সেটা নিয়ে খুব আর কি মনোমালিন্য হয়। তো পিঙ্কি তখন ওই বাড়ির কাজ ছেড়ে ওর বাবার বাড়িতে চলে যায়, ওর বাবা মা যেখানে থাকে সেখানে চলে যায়। তো ও হঠাৎ করে কাজ ছেড়ে দিয়েছে। তো যে বাড়িতে কাজ করতো তারা গিয়ে বলেছে যে হঠাৎ করে কাজ কেন ছেড়ে দিল, ঝগড়া ঝামেলা হয়েছে, ও কাজ ভুল করেছে তাই দুটো কথা শুনিয়েছে। তো এরকম করে আবার পিঙ্কিকে ওরা নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটির সাথে, ওই বড় মেয়েটির সাথে যে ঝগড়া হয়, তো সেখান থেকে নাকি ঝগড়াটা আরও কিছুদিন পর 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 বৃদ্ধি পায়। এবং তারপরে নাকি পিঙ্কি রেগে গিয়ে একটা হাতে দা নিয়ে নাকি ওকে তাড়া করেছিল, ওই যার সাথে যে মহিলার সাথে ঝগড়া বেঁধেছিল, তো তাকে তাড়া করে, এবং সেটা আবার তার বাড়ির লোক দেখতে পেয়ে যায়। তো সেখান থেকেই একটা মানে গ্রামে একটা বিশাল কথা সৃষ্টি হয়। এবং যখন সবাই জেনে গেছে বা চিৎকার চেঁচামেচি হয়েছে, আশপাশ থেকে আরও লোক চলে এসছে, তো ওই মহিলা বলছে যে আমার মেয়েটাকে এই পিঙ্কি মেরে ফেলছিল, এই এ হচ্ছে একদম বাজে মেয়ে, কোনো কাজকর্ম ঠিকমতো করে না, কিছু না, বলে ওকে মারধর করতে শুরু করে। এবং সেখান থেকে আরও গ্রামের আশেপাশে যারা ছিল তারা ওকে মারধর করছে, এই হচ্ছে ব্যাপার। তো পুরো বিষয়টা যখন স্বর্ণকমলবাবু শোনে, উনি বলছেন যে ঠিক আছে, ও ভুল করেছে, ও যদি এরকম সত্যি করে থাকে তাহলে ওকে পুলিশের কাছে দেয়া হোক, এভাবে মারধর করার কি আছে। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে এই স্বর্ণকমলবাবু যখন প্রথমে বিষয়টা দেখেন, উনি দেখেন যে মেয়েটা শুধু পড়ে পড়ে মার খাচ্ছে, মেয়েটা কিন্তু সেরকম কিছু করছে না, মাঝে মধ্যে হাত দিয়ে নিজের আত্মরক্ষা করছে বা আটকানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটা মুখে কিছু বলছে না। এবারে যখন স্বর্ণকমলবাবু ওখানে গিয়ে উপস্থিত হন এবং বাকি সকলের সাথে কথা বলা শুরু করে, তখন ওই মেয়েটা বলছে যে আমি কিচ্ছু করিনি, আমি কাউকে দা নিয়ে তাড়াও করিনি, কিছুই না, এরা সবাই মিথ্যে কথা বলছে যাতে আমার পারিশ্রমিকটা দিতে না হয়। তো যে বাড়ির লোকের সম্পর্কে বলা হচ্ছে তারা তো আরও তেলে বেগুনে জ্বলে গেছে, তারা বলছে তুই মিথ্যে কথা বলছিস, তো আমরা নিজে চোখের সামনে দেখেছি তুই দা নিয়ে আমাদের বাড়ির মেয়েকে তাড়া করেছিলি, আর তুই মিথ্যে কথা বলছিস এবার গ্রামের সকলের সামনে। এবার দেখুন, যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু ওই বাড়ির লোক ছাড়া আর কেউ দেখেনি। এবার বাকি গ্রামের যারা লোকজন ছিল তারা কিন্তু সবাই ওই যে বাড়িতে ও কাজ করছিল পিঙ্কি, সেখান থেকেই সমস্ত ইনফরমেশনটা পেয়েছে, তারা নিজের চোখে তো কিছু দেখেনি। এবার ওখানে পিঙ্কি চিৎকার করে করে বলতে থাকে আমি কিচ্ছু করিনি, আমাকে ওরা ঠিকমতো খেতেও দিত না, তাও আমি কিছু বলিনি, শুধু বলেছিলাম যে আমার মাইনেটা যেন একটু আমার হাতে দিয়ে দেয়, সেটাও খুবই যৎসামান্য, বাট সেটা ওরা দিতে চাইছিল না। এবারে দেখুন, এরকম একটা ঘটনা যখন একটা মানুষ শোনে, স্বর্ণকমলবাবু তখন ভাবলো কি যে আর এটাও তো হতে পারে, কারণ অন্য কেউ দেখেনি যে ও সত্যি সত্যি দা নিয়ে তাড়া করেছিল কিনা। ফলে এবার মেয়েটা কীভাবে মারধর করছে সবাই মিলে, এটা আবার কেমন ব্যাপার। তো বলা যেতে পারে স্বর্ণকমলবাবুই ওখান থেকে মেয়েটাকে, যাকে বলে সকলের হাত থেকে বাঁচায়, এবং সবাইকে, এবং ওই পিঙ্কির যে মা ছিল আর ওর মা যাকে বিয়ে করেছিল সেই যে ভদ্রলোক, বয়স্ক লোকটি, তো তাদেরকে স্বর্ণকমলবাবু বলেন যে আপনি মেয়েকে নিয়ে বাড়ি চলে যান, এভাবে আপনার মেয়েকে মারধর করছে, আপনারা কিছু বলছেন না, মানে ওরাও চুপচাপ আর কি দাঁড়িয়ে রয়েছে, কি করবে বুঝতে পারছে না। তো ওরা তখন নিয়ে চলে যায়, ব্যাপারটা ওখানে ধামাচাপা পড়ে যায়।
এইবারে ধামাচাপা পড়লেও ব্যাপারটা নিয়ে গ্রামে কিন্তু একটা এরকম যখন ঘটনা ঘটে তখন বেশ একটা শোরগোল পড়ে যায়, বেশ একটা মানে ব্যাপার ঘটেছে, কিছু তো একটা করতে হবে। তো গ্রামে খুব কথাকথি চলছে। সবাই ওই স্বর্ণকমল বাবুকে ডেকে বলছে, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না, তুমি ওকে মারধর করা উচিত, ওকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত, ওকে আর ওর মাকে। একটা বয়স্ক লোককে এভাবে বিয়ে করেছে, কিভাবে বিয়ে করলো তার ঠিক নেই। এরকম মেয়েকে গ্রামে রাখা উচিত না, এরকম নানান কথা বলছে, কিন্তু উনি ওটা পাত্তা দিত না। এবার ঘটনাটা যেটা ঘটে, ওই যে বয়স্ক লোকটা, যে মানে যাকে ওই পিঙ্কির মা বিয়ে করেছিল, সে তখন সবাইকে বলছে যে আমার তো অবস্থা অত ভালো নয় যে আমি তিনজনের খাওয়ার দায়িত্ব নিতে পারবো, আর মেয়েটা যাও বা একটু এর ওর বাড়িতে কাজকর্ম করে দিচ্ছিল, এরকম যা ঘটনা ঘটলো তাতে তো মানে আর কারোর বাড়িতে কাজ পাবে না। তো এটা নিয়ে খুব দুঃখ সুখ করছিল। তো তখন স্বর্ণকমল বাবুর যিনি বাবা ছিলেন এবং বাবা মা দুজনেই আর কি বললো যে ওর বাবা মা মানে স্বর্ণকমল বাবু তো ওখানে কলকাতাতেই উনি মেনলি কাজকর্ম করতেন, ওখানেই থাকতেন। তো তখন বললো যে ঠিক আছে, তোমাদের ওই পিঙ্কিকে একবার আমাদের বাড়িতে পাঠিও, ও কী কী কাজ জানে সেটা বলবে, আমরা যখন যখন এখানে আসবো। কারণ স্বর্ণকমল বাবুর মা অত রকম গ্রামের মানে বহুদিন উনি গ্রামে থাকেন না, তো ফলে গ্রামের বাড়ি মেনটেন করা, তারপরে ওনাদের একটা মানে মাটির একটা মানে দাওয়া মতো ছিল, সেগুলো সমস্ত কিছু মেনটেন করা ওনার পক্ষে একটু চাপ পড়ে যাচ্ছিল। তো ওর বাবা তখন বলে, স্বর্ণকমল বাবুর বাবা, যে ওকে তাহলে পাঠিও, মাঝে মধ্যে ও আমাদের এখানে সে কাজ করে দেবে। তো যা বলা তাই কাজ, সেরকমই হলো। তো পিঙ্কি এলো এই স্বর্ণকমল বাবুদের বাড়িতে। ভালো কথা, এবার বাড়িতে এসছে। এবার আসার পরে মানে দেখছে বাড়িটা কীরকম, কী কী কাজকর্ম করতে হবে। এবার মেয়েটাকে যা কাজই বলা হচ্ছে, মেয়েটা কিন্তু সব কাজ পারে। মানে ওকে বলা হচ্ছে যে উঠোনটা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে সুন্দর করে আর কি ধুয়ে ঠুয়ে যেভাবে আর কি করতে হয়, যেভাবে আর কি মেনটেন করতে হয়। তারপরে ওদের ওদের না মানে বাড়ির সামনে যেটুকু আর কি জমি ছিল, একদমই ছোট জায়গা, তো সেখানে অল্প আদ্র একটু টমেটো, একটু উচ্ছে, এগুলো ওনারা পুঁতেছিল মানে শখ করে। তো সেই গাছের রক্ষণাবেক্ষণ করা, তারপরে বাসন কোসন বেশি হলে সেগুলো মেজে ঠেজে দেওয়া, যাই কাজের কথা বলা হচ্ছে পিঙ্কি সব কিছুতেই খুব মানে কমফর্টেবল। ও বলছে হ্যাঁ আমি করে দেবো। আচ্ছা, এবার পিঙ্কির বয়সটা একটু বলি। পিঙ্কির বয়স মোটামুটি ছিল ওই 13-14 এরকম এরকম বয়সী একটি মেয়ে। এবার স্বর্ণকমলবাবু দেখছে যে ঠিক আছে, ওর বাবা মা কাজকর্ম করাচ্ছে, তো তখন আবার উনি কলকাতায় চলে গেছেন, ওনার ছুটি শেষ, উনি অফিসের জন্য কলকাতার বাড়িতে থাকছেন। তো উনি ফোন করে করে ওনার মা বাবাকে জিজ্ঞেস করতেন যে পিঙ্কিকে তো কাজে রেখেছো, ও কেমন কাজ করছে। বলছে মেয়েটা ভালো, কোনো বিশেষ কথাবার্তা বলে না, কোনো কিছু মুখে ঘুরিয়ে কথা বলা বা কিছু বলে না, কাজের কথা বলে কাজটা করে দেয়। কাজ মোটামুটি ঠিকঠাক, খুব যে বিশাল ভালো তাও নয়, মোটামুটি চেষ্টা করে মেয়েটা, ছোটো মেয়ে। তো বলছে যে খাওয়া দাওয়া নিয়েও কিছু বলে না, যেটুকু যা দিয়েও খেয়ে নেয়। তো স্বর্ণকমলবাবু তো মনে মনে তখন একটা জিনিস নিশ্চিত হয়ে গেলেন সমন বাবা মায়ের কাছ থেকে শুনে, যে যেই বাড়ি থেকে ওই অ্যালিগেশনটা আনা হয়েছিল যে ওর মেয়েকে নাকি দা নিয়ে তাড়া করেছিল, সেটা পুরোপুরি মিথ্যে কথা, এটা ওটা হতে পারে না। উনি মনে মনে এটাই ভাবলেন যে মেয়েটা একটা ভালো মেয়ে, এরকমভাবে মেয়েটাকে সত্যিই হয়তো টাকা পয়সা কিছু দিত না, খেতে পড়তে দিত না, সেটা নিয়ে হয়তো মেয়েটা দু এক কথা বলেছিল, তাই জন্য ওর নামে একটা এরকম বদনাম করে দিয়েছে। কারণ গ্রামে এরকম ঘটনা ঘটে, মানে একটু বদনাম করে দেওয়া, যেহেতু মানে গ্রামে একটা কথা খুব তাড়াতাড়ি স্প্রেড করে যায়, মানুষের মানুষের মুখে মুখে অনেক বেশি ছড়ায়, ফলে এই ধরনের কথাবার্তা, আর বিশেষত আগেকার দিন এগুলো কিন্তু খুব হতো। যাই হোক, তো এরকম হলো। হওয়ার পরে এবার কিছুদিন যাবার পরে মানে ওনার মারা আবার মাঝখানে কলকাতা আসতো, আবার যেত, এরকম করতে করতে একদিন হঠাৎ করেই মানে সেবারও কিন্তু এই স্বর্ণকমলবাবু বাড়িতে ছিল না, মানে ওই গ্রামের বাড়িতে, উনি কলকাতায়, ওনার বাবা মা ছিল ওই দক্ষিণ চব্বিশ পরগনার ওই গ্রামে। তো সেদিন কি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। আর শীতকালের দিকে জানবেন যে গ্রামের দিকে না মানে প্রচুর কীর্তন হয়, খুব মানে সারা রাত জোরে কীর্তন, মানে অষ্টপ্রহর, মানে শ্রীকৃষ্ণের নাম গান হচ্ছে, এরকম প্রচুর হয়। তো ওরা যেখানটায় থাকতো সেই গ্রাম থেকে 2টো গ্রাম পরে একটা জায়গায় বিশাল বড় করে ওরকম করে মানে 3 দিন ব্যাপী কীর্তন হচ্ছে, আর ওখানে ওই খিচুড়ি খাওয়ানো সমস্ত কিছু চলছে। এবারে ওই পিঙ্কির যে মা আর ওর মা যাকে বিয়ে করেছিল সেই ভদ্রলোক, এরা দুজনে মিলে ওই কীর্তনের ওখানে গেছে। এবার পিঙ্কি এখানে কাজ করছিল, তো ও কথা বলতে বলতে ওর মাকে বলেছে, মানে স্বর্ণকমলবাবুর মাকে বলেছে যে আজকে তোমাকে বাড়িতে একাই থাকতে হবে, আমার বাবা মা দুজনে কীর্তন দেখতে গেছে, রাতে আর ফিরবে না, কারণ পুরো সারা রাতই চলবে, আর খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হবে, সব কিছু হচ্ছে।
এইবারে স্বর্ণকমলবাবুর মা বাবা ভাবলেন যে একটা 13-14 বছরের একটা মেয়ে, ওর মা বাবা কেউই নেই, আর ওর বাবা মা মেয়ের ব্যাপারে অত কিন্তু মানে ওয়াকিবহল ছিলেন না। মানে ওই মেয়েটির যিনি মা, তিনি তো ওর নিজের মা, বাট তিনি না অত ভাবতো না মেয়েকে নিয়ে, যে মেয়ে কী করবে, মেয়ে কোথায় খাবে, মেয়ে কিসে ভালো, ওসব নিয়ে ওনার অত চিন্তাভাবনা ছিল না। আর ওর মা যাকে বিয়ে করেছে সেই ভদ্রলোক তো মানে একেবারেই ওকে নিয়ে কনসার্ন ছিল না। যাই হোক, তো তখন স্বর্ণকমলবাবুর মা বাবা ভাবলেন যে মেয়েটা একা একা ওর বাড়িতে থাকবে, এটা তো খুব একটা সেফ নাও হতে পারে, কারণ গ্রামে সেদিন এমনিই লোকজন কম, সবাই আর কি মোটামুটি শুনতে গেছে। তখন ওর মা বলল যে তুমি একটা কাজ করো, তুমি আর আজকে বাড়ি যেও না, তোমার বাবা মা যখন একা একা বাড়িতে গিয়ে ভাবে থাকতে হবে না, তুমি আমার এখানেই শুয়ে পড়ো, সকালবেলা বাড়ি যাবে। তো প্রথমে 2-3 বার না করে যে না না আমি বাড়ি চলে যাবো, আমার কোনো অসুবিধে নেই, বলছে যে বাড়ি গিয়ে আমার হয়তো বাসনপত্র কিছু আছে সেটা আমাকে মাঝামাঝি করতে হবে। তোর মা বলে যে দেখো অনেক রাতও হয়ে গেছে, আর এরকম শীতকালের মধ্যে একা একা বাড়িতে থেকো না, কোনো সুবিধে অসুবিধে হলে তুমি কাউকে যদি ডাকো, কাউকে গ্রামে পাবে না, খুব কম লোকই বাড়িতে আছে, সবাই গেছে, ওটা খুব মানে বড় করে আর কি ওই গ্রামটায় হয়। তো ও বলে ঠিক আছে, ভালো কথা। ও ওর বাবা মা শুতে চলে গেছে, আর ওদের যে আমি বললাম যে স্বর্ণকমলবাবুদের যে একটা যে ঘরটা ছিল, ঘরের সামনে একটা বড় মানে বারান্দা মতো ছিল, একটা লম্বা আর কি, খুব চওড়া বেশি নয় বাট লম্বায় অনেকটা ছিল। তো একটা সরু এরকম বারান্দা ছিল। তো ওই বারান্দাটার সামনে ওই গ্রিল মতো করা ছিল। তো ওকে বহুবার বলে যে তুই তাহলে রান্নাঘরে শুয়ে পড়, কারণ ঘর দুটোই ছিল, একটা ঘরে স্বর্ণকমলবাবু শুতো আর অন্য ঘরটায় ওর বাবা মা। তো ওকে অনেকবার বলা হয় যে ঘরে শো কিছু, ও বলে না আমি ঘরে শোবো না, তো ওই বারান্দাটায় শোয়। তো বহুবার বলার পরেও যখন ও শুনলো না, বলে যে ঠিক আছে থাক, ও যখন শুতে চাইছে শুক, কোনো অসুবিধে নেই। তো মানে বাড়ির বারান্দা যেটা ছিল সেটায় মাথায় ওই অ্যাসবেস্টাসের চাল ছিল, গ্রিল ছিল, সবই ছিল, কিন্তু গ্রিলটা একটু খোলা, মানে ওই 3-3.5 ফুট মতো গ্রিলটা, পুরো খোলা এরিয়া। তো ওখানেও শুয়ে পড়ে, ভালো কথা শুয়েছে। এবার শুয়ে যখন পড়েছে, এবার ওনারা তো নিজেদের মতো ঘুমোচ্ছে, একদম নিস্তব্ধ চারিদিক, এমনিতেই গ্রামের মানে সবাই আর কি তাড়াতাড়ি মোটামুটি শুয়েই পড়ে, আর অত ঠান্ডার মধ্যে সবাই একদম নিশ্চিন্ত, পুরো গ্রাম একেবারে নিশ্চুপ। এবার হঠাৎ করেই স্বর্ণকমলবাবুর মা বুঝতে পারে যে মানে দেখবেন হেঁচকি উঠলে যেরকম একটা আওয়াজ হয়, গলা থেকে যেরকম একটা আওয়াজ বেরোয়, কিছুক্ষণ পরে ওনার মাও এরকম একটা আওয়াজ পেতে থাকে। তো উনি প্রথমে একটুখানি মানে ঘুমটা ওনার ভেঙে যায়, এবং উনি মানে দেখতে থাকে ওনার হাজবেন্ড ঠিক মতো ঘুমোচ্ছে কিনা। তো দেখছে স্বর্ণকমলবাবুর বাবা একমতো ঠিক মতোই ঘুমোচ্ছে। তো উনি না বুঝতে পারেন না যে হিচকির আওয়াজটা আসছে কোথা থেকে। তো ওনার একটু সন্দেহ হয়, তো উনি দরজাটা খুলে একটু বেরিয়েছেন। বেরিয়ে একটা স্পেস মতো ছিল, তার পাশে একটা রান্নাঘর এবং তার পাশে আরেকটা ঘর, এবং তারপরে আরেকটু বেরিয়ে এসে হচ্ছে ওই বারান্দা মতো জায়গাটা যেখানে পিঙ্কি শুয়েছিল। তো দেখছে যে পিঙ্কি ওই জায়গাটায় মানে উবু হয়ে বসে কিছু একটা করছে পিছন ঘুরে, এবং ওরকম হেঁচকি তুলছে। এবারে মানে এমন একটা চোখটা বন্ধ করে, এমনি তো অন্ধকারও ছিল জায়গাটা, তো উনি না অতটা বুঝতে পারেনি। তো স্বর্ণকমলবাবুর মা হঠাৎ করেই দেখছে যখন যে ও হেঁচকিটা তুলছে, তো তখন উনি কি করেছে, একটা জলের বোতল থেকে জল ছিল কিছুটা, তো সেটা নিয়ে ওর মা একদম সামনে গিয়ে ওর কাঁধে হাত দিয়ে বলছে না তুই জল খা, তোর হেঁচকি উঠছে, তুই জল খা। ভেবেছে হয়তো জল অনেকক্ষণ খায়নি সেই জন্য হেঁচকি উঠছে, তোকে জল দিয়েছে। এবার যেহেতু সেই সময়টা মানে ও উল্টো দিক করেছিল, ওর মুখটা কিন্তু ওনার মা দেখতে পায়নি। এবারে যেই মুহূর্তে ওর মানে কাঁধে হাত দিয়েছে, জলটা খা বলেছে, মানে তখন প্রচণ্ড ঠান্ডা। ওই ঠান্ডার মধ্যে ওকে একটা চাদর দিয়েছিল, ওকে শোয়ার জন্য একটা কম্বল দিয়েছিল, সমস্ত কিছু কিন্তু দিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ও কম্বলটাকে একটা দূরে সরিয়ে দিয়েছে, মানে জড়ো করে দলা করে জড়ো করে রাখা আছে। ওই মেঝের উপরে খালি বসে রয়েছে, এবং ও যে চুড়িদারটা পরেছে শুধু সেই চুড়িদারটাই, মানে গায়ে কোনো সোয়েটার চাদর কিছু নেই, শুধু চুড়িদারটা পরে রয়েছে, আর ওরকম উল্টো করে বসে কি একটা করছে, আর ওরকম হেঁচকি উঠছে। তো তখন ওনার মা না অত বুঝতে পারেনি, মানে ঘুমের মধ্যে উঠে এসছে, ওকে জলটা দিয়েছি, তো বলছে তুই গায়ে এখনো কিছু দিসনি কেন, তোকে চাদর দিয়েছি, কম্বল দিয়েছি, তুই গায়ে দে, আর এরকমভাবে হেঁচকি চুলছি, জল খা। তো বলে উনি আবার চলে গেছে ঘুমোতে। এবার এই যে মানে মাঝরাতে হঠাৎ করে ও কেন হেঁচকি তুলছিল, কেন এরকম কিছু, উনি কিন্তু ওর মাথাতে উনি কিচ্ছু আনেননি, মানে ওনার কাছে ব্যাপারটা
মানে অতটাও উনি ওনার মাথায় হন্ট করেনি যে কেন এরকম করেছে, স্পেশাল কোনো ব্যাপার ছিল, কিচ্ছু বলেনি, উনি দিয়ে চলে গেছে। এইবারে কিছুক্ষণ পরে মানে আবার হয়তো ওই ঘটনার 1-1.5 ঘন্টা পরে আবার না উনি বুঝতে পারেন যে কিছু একটা আওয়াজ আসছে, সেটা হেঁচকির আওয়াজ না, অন্য কিছু একটার আওয়াজ আসছে। তো উনি বুঝতে পারেন না, আবার কিছুক্ষণ উনি শুয়ে পড়েছেন, এবার ঘুমটা একবার ভেঙে গেছে, আবার ঘুম ভেঙেছে। উনি ভাবলেন ব্যাপারটা কি হলো, আমি তো ওকে জল দিয়ে এলাম, ওর কি কোনো সুবিধা অসুবিধে হলো? তো ভাবছে যে আচ্ছা আমি তোকে লাস্টবার যখন ওকে জলটা দিলাম, মানে যখন আর কি স্বর্ণকমল বাবুর মা ওই মেয়েটিকে জল দিয়েছিল, তো তখন বলছে তোর যদি কিছু দরকার লাগে বলিস। আমি বলছি তো আমাকে বলতে পারত, আর ও এরকম বিড়বিড় করে এত রাতে কার সাথে কথা বলছে, মানে জাস্ট মনে হচ্ছে যে ও কারোর সাথে বিড়বিড় করে কথা বলছে, কিন্তু কি বলছে কিছু বোঝা যাচ্ছে না। তো কিচ্ছু মানে উনি বুঝতে পারছে না। তো এমন সময় উনি না মানে দরজাটা খুলেছে, খোলার পরে উনি মানে দূর থেকে কিছুটা মানে ওই যে যেখানটায় ওনাদের রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরের জায়গা থেকে এই স্বর্ণকমল বাবুর মা বুঝতে পারছে যে ও ওই যে লম্বা সরু বারান্দাটায় যেখানে ও শুয়েছিল সেখানটায়ও মানে বারবার পায়চারি করছে, মানে একবার এদিক করছে একবার ওদিক করছে, পায়চারি করছে এবং কিছু একটা বিজবিজ করে বলছে। এবার এটা না ওনার খুব অবাক লাগে। তো উনি ভাবলো যে আমি তো একবার সামনে গিয়ে ওকে কাঁধে হাত দিয়ে কথা বললাম, কিন্তু এটাও কার সাথে কথা বলছে। তখন ভাবলো যে ব্যাপারটা তো দেখতে হচ্ছে। তো উনি তখন ওনার মা আর কি ভাবলো যে এবার ওর সামনে যাবো না, আমি দেখি ওটা কি করে। তো উনি ওরকমই রান্নাঘরের সামনে এসছে এবং রান্নাঘরের সামনে এসে চুপচাপ দেখছে কি করছে ও। তো এরকম পায়চারি পায়চারি করছে এবং পায়চারি করার পর করতে করতেও একটা জায়গায় থপাস করে বসে পড়লো এবং বসে পড়ে ও না মানে পুরো শরীরটাকে গোল গোল ঘোরাচ্ছে, মানে একটা জায়গায় যদি মানুষ বাবু হয়ে বসে যদি পুরো শরীরটাকে গোল গোল ঘোরাতে থাকে, মানে পুরো বডিটা মনে হচ্ছে যেন ওর মানে দুলছে, এরকম টাইপের করে ঘুরছে, আর ওর মাথাটাকেও ঘোরাচ্ছে। এটা দেখে না ওর মা না মানে খুব অবাক লাগলো যে এই মেয়েটা কী করছে রাতের বেলা, না ঘুমিয়ে সারাদিন কাজকর্ম করে, ক্লান্তিও আসার কথা, এরকম ঠান্ডার মধ্যে। তো তখন ভাবলো যে আচ্ছা ওকে কিছু বলবো। তো তখন না মানে সামহাউ স্বর্ণকমলবাবুর মায়ের না মনে হলো যে ব্যাপারটা ঠিক হচ্ছে না, এটা মানে এটা ঠিক হবে না আমি যদি আবার ওর সামনে যাই। তো উনি চলে যায়। এবার সকালবেলা যেদিন পরের দিন আর কি যেদিন আর কি ও ওখানটা সকালবেলা ছিল, তো স্বর্ণকমলবাবুর মা ওকে সকালবেলা খাবার জলখাবার যা করেছে ওকেও দিয়েছে। তো মেয়েটা খুবই যৎসামান্য খাওয়া দাওয়া করতো, হ্যাঁ এটাও কিন্তু একটা ব্যাপার ছিল, মেয়েটা খুব খুব কম খেত, মানে ওর বয়সী একটি মেয়ের যা খাবার খাওয়া উচিত তার থেকেও অনেকটাই কম খাবার খেত। তো ওকে খেতে খেতে এই স্বর্ণকমলবাবুর মা জিজ্ঞেস করেছে যে তুই কি রাতের বেলা ঘুমোস না? বলছে হ্যাঁ আমি তো পুরো একদম টানা ঘুমোই, যা আমার ঘুম পায়, সারা হাত পায়ে আমার খুব ব্যথা থাকে, সারাদিন প্রচুর কাজকর্ম করে, তার আগে আবার ও কোনো একটা জায়গায় ধানের কাজ করতে গেছিলো মাঠে, তো প্রচুর কাজকর্ম করতে হয়। তো বলছে হ্যাঁ আমি তো ঘুমোই। তখন বলে কেন, তুই তো কালকে হেঁচকি তুলছিলি, আমি তোকে জল দিলাম। তো না মানে অবাক হয়ে গেছে যে তুমি আমাকে জল দিয়েছি, তুমি আমাকে কখন জল দিলে? তো তখন ওনার মা বলছে যে কেন আমি তোকে জল দিলাম, তুই বসেছিলি উবু হয়ে, আমি তোকে জল দিলাম তোর মনে নেই? তখন পিঙ্কি বলছে ও হ্যাঁ 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 তুমি আমায় জল দিয়েছিলে, আসলে তারপরে আমি এমন ঘুমিয়ে গেছি আমার আর কিছুই মনে নেই। এই কথাটা শুনে যে তারপরে আমি এমন ঘুমিয়ে গেছি আমার আর কিছু মনে নেই, তখন কিন্তু ওনার মায়ের মনে খটকা লাগে যে ও কালকে অনেকক্ষণ পায়চারি করেছে এবং কারোর সাথে একটা বিজবিজ করে কথা বলছিল, বাট ঘরে কেউ আর ছিল না, থাকা সম্ভবও নয়। তো ভাবলো যে আরে ও কি তাহলে ভুলে গেছে, তারপরে ভাবছে যে আরে ও কি মানে কোনো ওর মানে স্লিপ ডিসঅর্ডার টাইপের কি কিছু আছে, উনি না বুঝতে পারেন না। তো উনি ভাবলো যে আর ওকে কথা বাড়িয়ে লাভ নেই, তো ও তো আজকে চলেই যাচ্ছে, ও তো আর রোজ রোজ থাকছে না, খুব অদ্ভুত লাগে বিষয়টা, মোদ্দা কথা। আচ্ছা, এইটা একটা ব্যাপার গেল। এরপরে তো তারপরে ওর ওর মা যেখানে থাকতো ওর বাবা মায়ের বাড়িতে, সেখানে ও চলে গেল, মাঝে মধ্যে সে কাজ ফাজ করতো। তো একদিন কি হয়েছে, একদিন এই স্বর্ণকমল বাবুর আবার এসছে, তো তারপরে আবার ওরা সবাই মিলে কলকাতা চলে গেছিলো, তার আবার প্রায় 1 মাস পরে আবার ওনারা কিন্তু 3জনে একসাথে ওই গ্রামের বাড়িতে আসে। এবার সকালবেলা গল্প করছে ছুটির মেজাজে, তখন একটা কিছু ছুটি চলছিল, 2 দিন এক্সট্রা ছুটি ছিল, মানে পুরো 4 দিনের জন্য স্বর্ণকমলবাবু এসছিলেন। তো কথা বলতে বলতে মানে কথায় কথায় জাস্ট উনি ওনার মা আর কি বলেছে যে জানিস তো এই মেয়েটা সবই ভালো, কিন্তু মেয়েটা একদিন রাতে ছিল, আমি তোকে বলিনি,
মেয়েটা এই করেছে। এবং আমি যখন সকালবেলা ওকে জিজ্ঞেস করলাম, ও তখন বললো, হ্যাঁ আমি তো টানা ঘুমোই, খুব ঘুম পেয়ে যায়, কিন্তু ও কিন্তু ঘুমোয় না। তো স্বর্ণকমলবাবু বললো যে এরকম আবার হয় নাকি, মেয়েটা নিশ্চয়ই ঘুমোয় না, তুমি কি করে বলছো যে ঘুমোয় না। তো মানে এটা নিয়ে না, মানে ওনার মা জাস্ট একটা হালকা করে কথা বলে, কিন্তু এই বিষয়টা ওনার মনের মধ্যে ব্যাপারটা ঘুরতে থাকে। এবার এই মনের মধ্যে ঘোরা ব্যাপারটার পিছনেও কিন্তু একটা রিজন আছে, সেটা একটুখানি আমি বলে নিই। ঘটনা যেটা ঘটে যে সেই সময় আর একটা মানে ব্যাপার পার্ট আছে এই ঘটনাটা, সেটা হচ্ছে যে এই স্বর্ণকমল বাবুর যে মানে কাকা জ্যাঠা যারা ছিল, ওনার বাবার হচ্ছে 3 ভাই। তো 3 ভাই, এবং 3 ভাইয়ের মধ্যে মানে খুব কষ্ট করে আর কি ওনারা কলকাতায় যখন এই স্বর্ণকমল বাবুর বাবা যখন আসে কলকাতায়, তখন খুব কষ্ট করে ওনার দাদু মানে কিছু আর কি জমি জায়গা কিনেছিল। এবার জমি জায়গা কিনলেও সেখানে উনি একটা জায়গাতেই উনি বাড়ি করেছিলেন, বাকি দুটো জায়গায় অল্প অল্প জমি কেনা ছিল, এবং সেখানে উনি কিছু করতে পারেনি। এবার এই স্বর্ণকমল বাবুর যিনি বাবা ছিলেন, তিনি ভাইদের মধ্যে সবার আগে চাকরি পান, এবং যেহেতু উনি আগে চাকরি পেয়েছিলেন, তো তার আগে ওনাদের আর্থিক অবস্থার একটুখানি খারাপ যাচ্ছিল। তো সেই জন্য যে দুটো জমি ওনার দাদু কিনেছিল, সেই জমি দুটো বিক্রি করে দিতে হয়। এবং যেখানে অন্য পরে যে জায়গাটায় বাড়িটা হয়, সেই বাড়িটা পুরোটাই কিন্তু এই স্বর্ণকমল বাবুর বাবা নিজের টাকায় করেছিলেন। আচ্ছা, নিজের টাকায় যখন বাড়ি করেছিল, ফলে বাড়িটার ভালো মন্দ সমস্ত কিছু উনি একাই বুঝতেন। এবার যখন এই স্বর্ণকমল বাবুর মায়ের বিয়ে হয়, তখন কিন্তু ওনার মা বাবা গিয়ে ওই বাড়িটাতেই ওঠে, মানে যে বাড়িটা আর কি ওনার বাবা নিজে কষ্ট করে পয়সা দিয়ে বানিয়েছিলেন, ওই বাড়িতে গিয়ে ওঠেন। এবং প্রথম প্রথম বিষয়টা সব কিছু ঠিকঠাক থাকলেও একটা খুবই পরবর্তী সময় একটা অশান্তি হয়, যেটা স্বর্ণকমলবাবু লিখেছেন যে উনি যখন ক্লাস 6-7-এ পড়েন, সেই সময় থেকে কিন্তু মানে পরিবারে একটা চরম অশান্তি সৃষ্টি হয়। কারণ মানে ওনার যে আরও যে 2 ভাই ছিল স্বর্ণকমলবাবুর বাবার, তারা 2 ভাই কিন্তু বলে যে এই বাড়িতে আমাদেরও ভাগ আছে, এবং তারা কিন্তু মানে যে বাড়িটা করেছে অর্থাৎ ওনার বাবা, তার তার থেকে সমস্ত ক্ষমতাটা কেড়ে নিয়ে তারা বলে যে না, এই বাড়িতে আমরা টাকা দিতে পারিনি কারণ তখন আমাদের চাকরি ছিল না, এখন কিন্তু আমরাও এই বাড়িতে সমান ভাগ পাবো এবং সমানভাবে থাকবো। এবার এইটা ব্যাপারটা নিয়ে যেহেতু মানে বাড়ির একটা বিশাল মানে বাড়ি বানাতে তো একটা প্রচুর টাকা খরচা হয়, তো তখন স্বর্ণকমলবাবুর বাবা বলেছেন যে তোমরা আমাকে মানে 2 ভাইকে বলে যে তোরা তাহলে আমাকে কিছু কিছু করে টাকা দে, কারণ ওনার বাড়িটা করতে প্রচুর খরচাপাতি হয়েছে, উনি সেই সময় ধারও করেছিলেন। তো উনি যখন ওনার 2 ভাইয়ের থেকে কিছু কিছু করে পয়সা চান, তখন বিষয়টা এতটাই খারাপ লেভেলে চলে যায়, রীতিমতো শত্রুতা পর্যায়ে যায়। এবং ওখানে তখন এত বেশি অশান্তি সৃষ্টি হয় যে স্বর্ণকমলবাবুর বাবা বাধ্য হন ওই বাড়ি ছাড়তে। মানে ভাবুন, যে মানুষটা নিজের রোজগারের টাকায় কষ্ট করে পয়সা জমিয়ে ধার করে ওই বাড়িটা বানিয়েছিল, সেখানে তার ভাইরা এতটাই অশান্তি করে যে তাকে নিজেকে সেই বাড়ি ভেঙে মানে বাড়ি থেকে নিজেকে বউ ছেলে নিয়ে বেরিয়ে আসতে হয়। এবং তারপর থেকে ওই বাড়িটা পুরোপুরি তার যে 2 ভাই, বাকি যে 2 ভাই ছিল তারা পুরো গ্র্যাব করে নেয়, এবং 1 পয়সা তো দেয়ই না, উল্টে এমন অবস্থা হয়ে যায় যে ওই বাড়িতে মানে দ্বিতীয়বার ওখানে ঢোকার মতো আর কি পরিস্থিতি ছিল না। এবার তারপরে তো কিছুদিন আবার ওনারা ভাড়া থাকেন, এবং তারপরে ওরা একটা কোনো রকমে কলকাতার দিকেই একটা মানে ফ্ল্যাট কিনেছিলেন ওনারা, সেখানে ওনারা শিফট করে যান। যাই হোক, তো এটা একটা ওনার বাবার স্ট্রাগলের ঘটনা। এবার সেই ঘটনার সাথে এই ঘটনাটার কি করে যোগসাযোগ হয় সেটা এবার আমি আপনাদেরকে বলি। আমি বললাম যে যখন এই মানে গ্রামের বাড়িতে ওনারা করেন, তো তখন উনি সবে চাকরি পেয়েছিলেন স্বর্ণকমল বাবু। এবার আস্তে আস্তে সময় এগিয়েছে। এবার যারা মানে এই স্বর্ণকমল বাবুর যে 2 কাকা ছিলেন, তারা কিন্তু ওনাদের সাথে খুব ভালো মানে একে তো বাড়ি থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে এদেরকে, এবং তারপরেও যখন ওরা আবার মাথা তুলে দাঁড়ায় বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, সবসময় কিন্তু ওর ওই 2 কাকা একটা অদ্ভুত রকমের মানে মানে আক্রোশ এনাদের উপরে কিন্তু ছিল। এবং মানে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের তির্যক মন্তব্য, এর ওর থেকে ওরা অনেক রকমের কথাবার্তা জানতে পারতো, এগুলো শুনে না ওদের খুব খারাপ লাগতো। যাই হোক, কিন্তু কিছু করার নেই, তো এরকমভাবে চলছিল। তো একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে এই বাড়িটা করার প্রায় তখন 1 বছর হয়ে গেছে, মানে গ্রামের বাড়িটা। কিন্তু স্বর্ণকমল বাবু একটা জিনিস বুঝতে পারে যে ওনার পার্সোনাল লাইফে বেশ কিছু সমস্যা আসছে আস্তে আস্তে।
কীরকম সমস্যা সেটা একটুখানি বলি। সেই সমস্যাটা হচ্ছে যে ওনার কাজের দিক থেকে ওনার যতটা উন্নতি করার কথা ছিল সেই উন্নতিটা হচ্ছে না। কাজের দিকে আস্তে আস্তে জটিলতা বেশি বাড়ছে এবং ওনার এক বান্ধবী ছিল, সেই বান্ধবীর সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাও যেন কোথাও একটা মানে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। এইরকম করে করে আস্তে আস্তে মানে ওনার নিজের পার্সোনাল লাইফে প্রচুর প্রচুর সমস্যা আসছে। তারপরে মাঝে মধ্যে ওনার বাবা মায়ের শরীরও ভালো থাকছে না। সব কিছু মিলিয়ে একটা মানে বলা যেতে পারে একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে ওনারা যাচ্ছিল। এইবারে যখন এই কথাগুলো এই স্বর্ণকমল বাবু ওনার মায়ের থেকে শোনে যে মেয়েটা এরকম মুখে আওয়াজ করে, কার সাথে কথা বলে, তো উনি তখন বলে যে দেখো মা, এগুলো তো খুব একটা ভালো জিনিস নয়, আর পারিবারিক শত্রুতা এসব তো ছোটোবেলা থেকে অনেক কিছু তো দেখলাম, তো আমার কিন্তু এটা মোটেও ভালো লাগছে না, তুমি তাহলে ওকে কাজের জন্য আর আসতে বলো না। তো তখন ওনার মা বলছে যে দেখ, মেয়েটা কিন্তু কাজকর্মটা খারাপ করে না, আর ও তো খুব একটা বয়স নয় মেয়েটার, কিন্তু ও চেষ্টা করে। তো বলছে যে দেখো, তুমি যেটা বললে মানে এই যে ও ওরকমভাবে হেঁচকি তুলছিল, কারোর সাথে বিড়বিড় করে কথা বলছিল, বাট ঘরে ঘরে কেউ নেই, এই বিষয়গুলো শুনে না ওনার একদমই ভালো লাগে না। তো তখন তো স্বর্ণকমলবাবু ওনার মাকে বারবার বলতে থাকে যে দেখো, তুমি মেয়েটাকে কিন্তু আর বেশি আসতে বলো না, ওকে কাজকর্মের জন্য একদম বলো না। তখন বলছে না না, সেদিন হয়তো কিছু একটা ব্যাপার ঘটেছিল ওর সাথে, তার একটা কাজ করি, আজকে ওকে কোনোভাবে আমি একটা কিছু কাজের দায়িত্ব দিয়ে ওকে আমি বলি বাড়িতে থাকতে। তো স্বর্ণকমলবাবু বলছে না, একদম না, তুমি ওকে একদম রাতে বাড়িতে থাকতে বলবে না। মানে বলছে কেন, কী হবে, ও ওকে থাকুক না, মানে আমি দেখি, ও আমাকেও তো জানতে হবে, যদি দেখি আজকেও ওরকম করছে বা কিছু একটা ব্যাপার আছে, ওকে তাহলে আমি পরের দিন জিজ্ঞেস করবো যে তোর কি কোনো সমস্যা আছে। তো যাই হোক, তো ওনার মা কোনো কথা শোনে না এবং যথারীতি পিঙ্কিকে বলে যে তুই আজকে একটুখানি রাত অবধি আমাদের এখানে থাকবি, কাজ করবি, আর তারপরে যদি তোর মনে হয় বাড়ি চলে যাবি, নাহলে তুই থেকেও যেতে পারিস বাইরের দিকে, যেরকম তুই থাকিস থাকিস। তো মেয়েটা বলেছে ঠিক আছে, থাকবো। এবার পিঙ্কি কী করে, কাজকর্ম করে, সারাদিন কাজকর্ম যেরকম করেছে করেছে, বা রাতের বেলা ও শুয়ে পড়েছে ওখানে। এবার রাতের বেলা যখন শুয়ে পড়েছে, তো তখন মানে এই স্বর্ণকমল বাবু তো ওর মাকে বলেছে যে দেখো, এভাবে একজন শুয়ে থাকবে, তুমি গিয়ে যদি বারবার দেখো এবং ও যদি বুঝতে পারে, এটা কিন্তু ব্যাপারটা ভালো হবে না। তার মধ্যে তোমরা দুজন থাকলে একরকম, এখন আমি রয়েছি, এখন বিষয়টা খুব বাজে হবে, তুমি কিন্তু আমাকে কোনোভাবেই ডাকবে না, যা দেখার তুমি দেখবে, যা বলা তুমি আমার সকালে বলবে, রাতের বেলা কিন্তু কিছু বলবে না। তো উনিও ঘুমিয়ে পড়েছে। এবার ঠিক যথারীতি মাঝরাতে ও মানে খুবই আর কি ওরকম আওয়াজ হচ্ছে, কিছু একটা বিজবিজ করে আওয়াজ করছে, গলার মানে গলা থেকে একটা কীরকম অদ্ভুত অদ্ভুত ওর আওয়াজ বেরোচ্ছে এবং ওরকম মাঝে মধ্যেই হেঁচকি তুলছে এবং সেই আওয়াজটা কিন্তু পরিষ্কার পাওয়া যাচ্ছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যেটা, যে স্বর্ণকমল বাবু কিন্তু উনি কিছু কাজকর্মের জন্য উনি মানে তখন আরও যাতে ওনার চাকরি ক্ষেত্রে উন্নতি হয়, উনি একটা সরকারি চাকরি করতেন, তো সেই চাকরি ক্ষেত্রে যাতে আরও উন্নতি হয়, তো সেই জন্য উনি পড়াশুনো করতেন। ফলে উনিও কিন্তু শুনতে পাচ্ছিলেন ওনার ঘর থেকেও যে এরকম কিছু একটা বিড়বিড় করে বলার আওয়াজ আসছে বা কিছু শুনতে পাচ্ছেন। তো উনি ভাবলেন যে ব্যাপারটা কি হলো, কিন্তু উনি না সাহস পাচ্ছে না, কারণ একটা যাই হোক বাচ্চা মেয়ে হলেও হঠাৎ করে তো কারোর একটা মানে সবারই তো একটা প্রাইভেসি বলে ব্যাপার থাকে, উনি ফট করে যে সামনে যাবে এটা ওনার কোনোভাবেই মন চাইছে না, কিন্তু ওনার একদম উনি কান ওনার খাড়া ছিল যে এরকম আওয়াজ যে হচ্ছে। আচ্ছা, এইবারে যেটা হলো, ওনার মা কি করলেন যে আবার উনি মানে ওই রান্নাঘরের কাছে এসে উনি দেখার চেষ্টা করলেন যে মেয়েটা কি করছে। তো এরপরে মেয়েটা যেটা মানে স্বর্ণকমলবাবুর মা যেটা দেখেন, সেটা দেখে ওনার যাকে বলে পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং ওনার মানে উনি হতভম্ব হয়ে যান। এবার এখানে একটা জিনিস বলে রাখি, মেয়েটার প্রতি যেহেতু একটা সন্দেহ ছিল, উনি কী করেছিলেন, যেখানে রান্নাঘরটা আর কি, রান্নাঘরের বাইরের দিকে একটা মানে প্রচণ্ড লো পাওয়ারের একটা ছোট্ট বাল্ব জ্বালিয়ে রেখেছিল, মানে একটা সারা রাতের জন্য জ্বালিয়ে রেখেছিল। আর পিঙ্কি বলে যে মেয়েটি ছিল, ও কিন্তু কোনো কিছুতে হাত দেয়া মানে মানে কোনো কিছু নিয়ে কিছু করা এগুলো কিছুই করতো না, মানে লাইট জ্বলে লাইটটাকে বন্ধ করে দেবে বা কিছু এরকম কিছু করেনি, ভাই লাইটটা ওখানে জ্বলছিল। এইবারে ওর মা দেখছে যে ও আবার ওরকমভাবে বসে, তখন গরমকাল, তখন শীতকাল নয়, তো ওরকমভাবে বসে উল্টো দিক করে বসে ও কিছু একটা বিড়বিড় করে বলছে এবং তারপরেও হেঁচকি তুলছে। এইটা দেখে কিন্তু মানে ওনার এতটা সারপ্রাইজড হয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু তার পর মুহূর্তে উনি যেটা দেখেন সেটা কিন্তু মারাত্মক ছিল। মারাত্মক ইন দ্য সেন্স, দেখছে যে ওই মেয়েটা মানে ওকে কিন্তু জামা কাপড় কাচার কাজ দেয়া হতো না,
কাছাকাছি যদি বা অল্প আধটু কিছু কাছাকাছি যেটা থাকতো সেটা কিন্তু ওনার মা নিজেই করে নিতেন, স্বর্ণকমলবাবুর মা। ওকে যেটা বলতো যে হয়তো ছাদে জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে, ওকে বলতো যে কাপড়গুলো একটু নিয়ে আয়। এবার সেদিনও যা অল্প কিছু জামা কাপড় কাছাকাছি হয়েছিল সেটা ওনার মাই করেছিল এবং ওকে বলা হয়েছিল যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসতে। এইবারে যখন জামা কাপড় নিয়ে আসে, সেই জামা কাপড়ের মধ্যে স্বর্ণকমল বাবুর একটা শার্ট ছিল। তো সেই শার্টটাও যথারীতি সেদিনই ধোয়া হয়েছিল এবং ও ওটা নিয়ে এসেছিল। দেখছে যে ওনার ছেলের শার্টটাকে নিয়ে ও মাথার উপরে মানে পুরো দলা করে দু হাতে ধরেছে, ধরে ওর নিজের মাথার উপরে ঘোরাচ্ছে এবং কিছু একটাও মনে মনে বলছে, মানে বিড়বিড় করে বলছে, যেটা কিছুটা শোনা যাচ্ছে, এবং আবার শার্টটাকে রাখছে, আবার কিছুক্ষণ পরে এরকম করে করে ঘোরাচ্ছে। তো এরকম করছে, এটা দেখে না ওর মা প্রচণ্ড মানে অবাক হয়ে গেছে। আর ওনার না মানে ওরকম রূপ দেখে, মানে মেয়েটা একটা রোগা সোগা মেয়ে, চুলটা মানে বেশ লম্বা ছিল, খোপা করে থাকতো। তো দেখছে যে ও ওরকম করে মানে মাথাটাকে ঘোরাচ্ছে, শরীরটাকে দোলাচ্ছে, এরকম করে ওনার ছেলের শার্ট নিয়ে এরকম করছে। এটা দেখে না ওনার মা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং উনি ভাবছেন যে ব্যাপারটা হলোটা কি, মানে কি হলো এটা। এটা তো এরকম তো হওয়ার কথা নয়, এরকম করে ছেলের শার্ট নিয়ে কী করছে। তো উনি না মানে ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে, মানে তখন ওনার নাকি এমন অবস্থা হয়ে গেছে, মানে উনি যে চিৎকার করে জিজ্ঞেস করবে যে তুমি আমার ছেলের শার্ট নিয়ে কী করছো, আমার ছেলের জামা তোমার কাছে কেন, মানে উনি বলার আর কি, মানে ওনার দেহে আর কোনো শক্তি নেই। এবার এদিকে কি হয়েছে, মানে স্বর্ণকমলবাবুর বাবা তো বুঝতে পেরেছে যে ওনার স্ত্রী ওনার পাশ থেকে সরে গেছে, গিয়ে মানে মেয়েটাকে ফলো করতে গেছে। তো ওনার বাবা ভাবছে যে এখনও আসছে না কেন, কি হলো। তো ওনার বাবাও ঘর থেকে বেরিয়েছে। ঘর থেকে বেরিয়ে উনি ওনার স্ত্রীকে বেরিয়ে দুপা গিয়েই দেখতে পাচ্ছে যে ওনার স্ত্রী রান্নাঘরের কাছে দাঁড়িয়ে রয়েছে। তো কোনো রকমে ওনাকে বলছে তুমি ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন, আস্তে আস্তে বলছে তুমি ঘরে আসো। তো বলে ওনার স্ত্রীকে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাবার পরে ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি ওখানে দাঁড়িয়েছিলে কেন, আর ওই মেয়েটা কী করছিল, কীরকম দেখলাম উল্টো দিক করে বসে কিছু একটা নিয়ে কী করছে। তো তখন ওনার মা বলছে যে আমি তো দেখে অবাক, ও বিড়বিড় করছে কিছু একটা সেটা ঠিক, কিন্তু যেটা সব থেকে বেশি মানে ভয়ের লাগলো যে আমার ছেলে শার্ট নিয়ে জামা নিয়েও কী করছে। তো এটা তো শুনে মানে ওনার তো মানে প্রচণ্ড আর কি রাগ হয়ে গেছে, কিছু বলতেও পারছে না, তখন এমন সিচুয়েশন, ওরকম মাঝরাতে আবার মানে সব কিছু মিলিয়ে একটা না উনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো আর ওই যে ও বিড়বিড় করে কিছু একটা বলছিল বা যা হচ্ছিল সেটা কিন্তু এই স্বর্ণকমলবাবু আবার বুঝতে পারছিল যে কিছু একটা ওখানে ঘটনা ঘটছে। এইবারে পরের দিন সকাল হতে না হতেই স্বর্ণকমলবাবুর মা ওনার ঘরে ঢুকেছে, মানে স্বর্ণকমলবাবুর ঘরে ঢুকেছে। তো তখন মানে বাড়িতে ছুটির দিন, তো অত সকালে তো ঘুম থেকে ওঠার অভ্যেস নেই। তো প্রায় ওরকম 5টা সাড়ে 5টা নাগাদ ঘরে উঠেছে এবং ঘরে ঢুকে ওর মা দরজাটা বন্ধ করেছে স্বর্ণকমলবাবু। এবার ওর মা মানে উনি বলছে কী ব্যাপার, তুমি এত সকাল সকাল ঘরে এসছো, ঘুম থেকে তুলে দিচ্ছ, কী ব্যাপার। তো তখন ওনার মা পুরো ঘটনাটা ছেলেকে বলেছে যে আমি এই দেখেছি, এই ব্যাপার ঘটেছে। এইগুলো শুনে উনি তো বলছেন যে কি বলছো তুমি, মানে এরকম আবার ঘটনা ঘটে নাকি, আরও আমার জামা নিলই বা কী করে, আমি তো আমার শার্টটা, আমার যে জামা কাপড় যে গুছিয়ে রাখা হয়েছিল সেটা তো আমার ঘরেই ছিল। এবং এই বলে উনি যখন ওনার ঘরে যেখানে আর কি জামা কাপড়টা যে র্যাকে রাখা হতো সেইখানটা মানে হাতড়ে যখন দেখছে, তখন দেখছে সত্যি সত্যি কালকে যে শার্টটা কেনা হয়েছিল সেই শার্টটা ওই র্যাকে নেই। তাহলে শার্টটা কে নিল, এবার নিশ্চয়ই ওই মেয়েটার হাতে, পিঙ্কির হাতে ছিল, মানে পিঙ্কির শার্টটা ওখান থেকে নিয়েছে, অন্য কেউ তো আর দিয়ে যাবে না, কারণ ওনার মা বা বাবা কেউই এটা করেনি। তো তখন না মানে ভাবছে যে ব্যাপারটা কি হলো, কেন ওর শার্ট নিয়ে কি করছে। তো ওনার মা তো মানে প্রচণ্ড উত্তেজিত হয়ে গেছে, উনি বলছেন যে আমি মেয়েটাকে তো বাড়িতে তো রাখবোই না, আর আমি এটা সবাইকে বলে দেবো যে মেয়েটা এরকম বাজে। তো তখন না মানে স্বর্ণকমলবাবু বলছে যে তুমি একটুখানি মানে শান্ত হও, ও যদি কিছু খারাপ কিছু করেও সেটা যদি আমরা এখন ওকে এভাবে বলে দিই, তুমি যদি এখন ওকে বলে দাও, তাহলে কিন্তু ব্যাপারটা হিতে বিপরীত হতে পারে। আর যেহেতু বাড়িতে বিভিন্ন রকম বিষয় নিয়ে একটা সমস্যা চলছিল, তো সব কিছু বিষয় নিয়ে না মানে একটা মানে মানসিক দিক থেকে একটু ঘেঁটেছিল সেই সময় স্বর্ণকমলবাবু। উনি বলছেন যে দেখো তুমি ওকে আর কাজে রেখো না, সেটা একটা জিনিস, কিন্তু এসব নিয়ে তুমি কিছু মানে বাড়াবাড়ি করো না, বা গ্রামের বাকি লোকেদেরকে বলা আবার ওকে মারধর করবে, সব কিছু করবে, এগুলো আবার ঘটনাগুলো ঘটবে। তো ওর মা তো মানে কোনো রকমে আর কি চুপচাপ হলো। তো আরেকটু পরে যখন ভোর হলো, তো সকালবেলা আর কি যখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে ওর মা
যে তুই কালকে রাতে কী করছিলি? তো ও যথারীতি বলেছে আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তো কিছু করিনি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ও যে জামাটা নিয়ে মানে স্বর্ণকমলবাবুর যে শার্টটা নিয়ে ও মাথার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু একটা মন্ত্র বলছিল, সেই শার্টটা সকালবেলা দেখছে যে বারান্দার ওখানে ওদের একটা দড়ি ছিল, সেই দড়িতে সুন্দর করে ধুয়ে আবার মেলা রয়েছে। তো তখন ওনার মা সব কিছু জানা সত্ত্বেও ওই পিঙ্কিকে জিজ্ঞেস করছে যে আরে এই শার্টটা তো কালকে ছাদ থেকে পাড়া হলো, এখানে আবার ভিজে অবস্থায় রয়েছে কী করে? তো তখন ও বলছে আরে বলো না, কাকি বলে ডাকতো, বলছে আর বলো না কাকি, এটা এখানে পড়েছিল, আমি ভাবলাম যে একটু ধুয়ে দিই, ময়লা ঢয়লা লেগে গেছে হয়তো, তাই আমি ধুয়ে এখানে শুকো দিয়েছি। ওর মা তো বুঝতে পারছে, এবার ছেলে বারণ করেছে, কিছু বলতেও পারছে না। তো তখন ওকে বলেছে যে তুই এখন 2-3 দিন আসিস না, আবার যদি তোকে দরকার পড়ে আমরা তোকে ডেকে নেব। তো মেয়েটা তো বলছে কেন, আমি কেন আসবো না, এখন তোমার ছেলে এসছে, তোমার ঘরে বাসন রান্নাবাড়ি হবে, বাসন বেশি হবে, আমি কেন আসবো না, আমি এসে সমস্ত কিছু করে দেবো। তো 2-3 বার বারণ করার পরেও কিন্তু পিঙ্কি বলে যে না, সে আসবে। এইবার তো এনারা পড়েছে মহাবিপদে, মানে পিঙ্কি যে কিছু একটা করছে সেটা বুঝতে পারছে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ওকে সরানো যাচ্ছে না। এবার এদিকে যেটা হয়েছে, স্বর্ণকমল বাবুর মা তো মানে প্রচণ্ড ইমপেশেন্ট হয়ে পড়ছে, বলছে না আমি মেয়েকে রাখবোই নি, নিশ্চয়ই আমার ছেলের কোনো ক্ষতি করছে। কারণ ওইভাবে যদি দেখে যে একটা মানে তার ছেলের শার্ট নিয়ে ওরকম মাথার সামনে ঘুরিয়ে সারাক্ষণই বিড়বিড় বিড়বিড় করছে, সব কিছু করছে, তো তখন তো একটা মানে বিশাল ব্যাপার। তো তখন উনি ভাবলেন যে না, এই মেয়েকে আর কোনোভাবে কাজে রাখবো না। তো পরের দিন আবার যখন পিঙ্কি এসছে, তো পিঙ্কিকে একটু রাগ দেখিয়েই ওনার মা বলেছে তোকে কালকে থেকে আসতে হবে না। পিঙ্কি বলছে কেন কেন আমি আসবো না, আমি তো তোমার এখানে কাজ করছি। তো ওনার মা বলছে না, তোকে আসতে হবে না। এবার মানে মনের মধ্যে তো ওনার একটা বিষয় নিয়ে প্রচণ্ড আর কি সংশয় চলছে, ওনার প্রচুর ভয়ও লেগেছে, মানে খুব রাগ হচ্ছে যে আমার ছেলেকে ও কিছু একটা করার চেষ্টা করছে। কারণ দেখুন, এর আগে যেদিনকে ওকে আর কি প্রথম দেখে ওরকম করে মানে ওকে সবাই মারধর করছিল, সেদিন ওর বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আনা হয়েছিল, সেই অ্যালিগেশনটা একটা মারাত্মক, যে ও কারোর ক্ষতি করতে যাচ্ছিল। সেই জায়গার পরে ওকে গ্রামের কেউ কোনো কাজ দিচ্ছিল না, সেখান থেকে ওনারা কাজ দিয়েছে। এবার তারপরে যখন দেখছে যে ছেলের জামা নিয়ে শার্ট নিয়ে এরকম করছে, তো উনি নিশ্চিত হয়ে গেছে যে এই মেয়েটার মধ্যে কিছু গণ্ডগোল আছে, মেয়েটা বাজে মেয়ে, মেয়েটা হয়তো কোনো খারাপ কাজ করে, তা মেয়েটা খারাপ। এই বিষয়ে উনি একদম 100% নিশ্চিত ছিলেন, যেটা খুব স্বাভাবিকই। মানে এরকম একটা ঘটনা ঘটলে প্রথমে কারোর খারাপটাই আগে মনে আসে। তো উনি তখন খুব রেগে যান এবং রেগে গিয়ে মানে উনি যেটা ওনার করা উচিত ছিল না, উনি সেটাই করে বসেন। এবং সেটা হলো, উনি পিঙ্কিকে চিৎকার করে বলেন যে আমি সব জানি, তুই একটা বাজে মেয়ে, তুই আমার ছেলের শার্ট নিয়ে তুই কালকে কী সব মন্ত্রতন্ত্র বলছিলি, তুই বিড়বিড় করছিলি, তুই বারবার পায়চারি করছিস, আমি কিন্তু সব দেখেছি। তুই যতই বলিস যে তুই রাতের বেলা ঘুমোস, আমি কিন্তু দেখেছি তুই রাতের বেলা ঘুমোস না, এবং সারাক্ষণ তুই হেঁচকি তুলতে থাকে, কিছু একটা মন্ত্রর মতো কিছু একটা বলিস, এবং তুই আমার ছেলের ক্ষতি কর। তুই কেন এটা করার চেষ্টা করিস? আমরা তো তোর ভালোর জন্যই সব কিছু করছিলাম, তোকে কেউ কাজ দিচ্ছে, তোকে আমরা কাজ দিয়েছি, তোর সাথে গ্রামে সেভাবে কেউ কথা বলে না, তারপরেও আমরা তোকে বাড়িতে রাখি, তুই আমাদের বাড়ির সাথেই তুই এটা করতে পারলি? এরকম যখন পিঙ্কিকে বলছে, তো পিঙ্কি তো প্রথমে মানে পুরো মানে একদম চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ও কিচ্ছু বলছে না। তো কিছুক্ষণ পরে যখন পিঙ্কিকে এরকম বলছে, তো মানে তখন স্বর্ণকমলবাবু সেই মুহূর্তটায় বাড়িতে ছিলেন না, উনি একটা কোনো কাজের জন্য গেছিলেন। তো ওনার বাবা এসে ওনার মাকে থামানোর চেষ্টা করছে, বলছে না আমি আজকে ওকে বলবো, ওর আমি মুখ দেখতে চাই না। ও কালকে ও যে বললো সকালবেলা যে আমার ছেলের জামাটা ওখানে পড়েছিল বলে ও ধুয়ে দিয়েছে, জামা তো ওখানে পড়েছিল না, আমি রাতে নিজের চোখে দেখেছি ওই জামাটা নিয়ে ও কিছু একটা মন্ত্র বলছিল, কিছু একটা ও নিশ্চয়ই কালো জাদু করেছে। যাই হোক, এসব যখন বলছে, তো তখন পুরো চুপ, মানে একদম পিঙ্কি কোনো কথা বলছে না, মানে স্বীকারও করছে না অস্বীকারও করছে না। ইন দ্য মিন টাইম যেটা হয়, এই স্বর্ণকমলবাবু চলে আসে বাড়িতে। তো উনি এসে দেখছে যে ওনার মা প্রচণ্ড রকমভাবে পিঙ্কিকে বকাবকি করছে, আর পিঙ্কি পুরো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এমন সময় পিঙ্কি হঠাৎ করেই প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে, প্রচণ্ড জোরে। মানে ওরকম একটা মানে রোগা পাতলা মেয়ে, ওই বয়সী একটি মেয়ে এত জোরে যে চিৎকার করতে পারে, সেটা মানে ওদের ধারণার বাইরে ছিল। আর এই যে চিৎকার করে, আমি বললাম যে ওর মামারা সব পাশাপাশিই থাকতো, তোর মামারাও ছুটে চলে আসে, স্বর্ণকমলবাবুর মামারা। উনি বলছেন, তখন পিঙ্কি বলছে যে আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, আমি কারুর কোনো ক্ষতি করিনি, তুমি যা দেখেছো তুমি সেটা ঠিকই দেখেছো, কিন্তু তুমি যেটা বুঝেছো সেটা ভুল বুঝেছো। এই কথাটা প্রথম পিঙ্কি অতগুলো যে ওকে কথা বলে গেল, তারপরে প্রথম রিয়াকশনটা পিঙ্কির এটা ছিল যে তুমি যা দেখেছো সেটা ঠিক, কিন্তু তুমি যেটা বুঝেছো সেটা ভুল।
তখন তোর এই স্বর্ণকমলবাবুর মা আরও প্রচণ্ড রেগে গেছে। উনি বলছেন, আমি কি ভুল বুঝেছি? তুই আমার জামা কাপড় নিতে পারতিস, তুই আমার হাজব্যান্ডের জামা কাপড় নিতি, তুই আমার ছেলেরটা কেন নিলি? আর তুই কী করছিলি? তুই বল, তোর ওখানে জামা নিয়ে কী কাজ ছিল? আর তুই রাতের বেলা তো ঘুমোস না, তুই হেঁচকি তুলিস, তুই কি মন্ত্র বলিস, এগুলো কী করিস তুই? তো তখন ও যে কথাগুলো বলে সেই কথাগুলো হচ্ছে মানে মারাত্মক কথা। মানে এগুলো আপনারাও যখন শুনবেন, মানে হয়তো আপনাদের মধ্যে কারোর কোনো এই ধরনের কোনো বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকতেও পারে, তবে আমার মনে হয় যে এই ধরনের ঘটনা আপনারা কেউই খুব একটা শোনেননি এর আগে। তো ও তখন বলে যে আমি কিন্তু কারোর কোনো ক্ষতি করিনি, কারোর ক্ষতির জন্য আমি কিছুই করিনি। তখন তো পিঙ্কিকে এই স্বর্ণকমলবাবুর মা বলছে, তুই একজনকে দা নিয়ে তাড়া করেছিল ওই বাড়ির মেয়েটিকে। বলছে যে আমি কিন্তু সেটা তখন বিশ্বাস করিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তারা ঠিকই বলেছিল। তো এরকম নানান কথা বলে গেছে। তখন পিঙ্কি বলছে যে আমার কথাটা শুনে নাও। তখন বলছে, কি বলবি তুই বল। তখন পিঙ্কি বলছে যে আমি কিন্তু কারোর কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, রাতের বেলা আমি কিছু আমার ক্রিয়া আদি করি, যেগুলো আমি বহু বছর আগে শিখেছিলাম। আমি সেগুলো করি কারণ আমাকে সেটা করতে হয়, আমি নাহলে বেঁচে থাকবো না, মানে আমি তাহলে মরে যাব। আমাকে যদি জীবনে বেঁচে থাকতে হয়, আমাকে রাতের বেলা আমাকে কিছু আমার মন্ত্রতন্ত্র, সেটা আমি তোমাকে অতটা খুলে বলতে পারবো না, কিন্তু এটা আমায় করতে হয়। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে ঘটনাটা যখন শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম যে এই পিঙ্কির মা ওই গ্রামেরই যে বয়স্ক লোকটিকে বিয়ে করেছিল, তো তার আগে তো ওনার বিয়ে হয়ে গেছিল। মানে এই পিঙ্কির মা তো মানে প্রথম যাকে বিয়ে করেছিল, তো সেই সেই স্বামীর সাথে এই সন্তান হয়েছিল, সেই স্বামীর সাথেই উনি থাকতেন। তো ওইখানে ওই পিঙ্কির মায়ের উপরে ওনার যে আগের স্বামী ছিল সে খুব অত্যাচার করতো। এবার খুব অত্যাচার করতো এবং তারা খুব গরিব ছিল। পিঙ্কির মায়ের যে বাপের বাড়ি, তারা ভীষণই গরিব। মানে তারা জানতো তাদের মেয়ের উপরে অত্যাচার করে, বাট তাদের ক্ষমতা ছিল না খাওয়ানোর। তাই বলেছিল যে যেভাবেই হোক মুখ বুজে ওখানেই মেয়ে নিয়ে পড়ে থাক। এবার ওই যে বাড়িতে বিয়ে হয়েছিল, তারা সবসময় চাইতো যে মেয়ে নিয়ে এরা যাতে বেরিয়ে যায়, মা মেয়ে। তো প্রচণ্ড অত্যাচার করতো, প্রচণ্ড মারধর করতো, শুধু ওর মাকে মারধর করতো না, পিঙ্কিকেও করতো। তো এরকম করতে করতে একদিন নাকি ওদেরকে প্রচণ্ড মারধর করে ঝড় বৃষ্টির রাতে তাড়িয়ে দেয় বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এবং মানে ওদের জিনিসপত্র সমস্ত কিছু যা যেটুকু ছিল ফেলে দেয় এবং তাড়িয়ে দেয়, বলে তোরা মানে মর্গে যায়, এরকম করে নাকি ওকে বলেছিল। তো তখন ওর মা কি করবে? তখন পিঙ্কি আরও ছোট। তো তখন মানে এটা বহু বছর আগের কথা। তো তখন ওর মা কি করে, এই ঘটনাটা ঘটেছিল বীরভূমে ওনার বাড়ি ছিল। মানে পিঙ্কির যে বাবার বাড়ি সেটা বীরভূমের কোনো একটা গ্রামে। তো ওখানে মানে উনি মানে খুব ঝড় বৃষ্টির রাতে ভাবে তাড়িয়ে দিয়েছে, আর তখন মারধরও করেছে, গায়েও অতটা মানে ব্যথা লাগছে, গায়ে জোর নেই, খেতে পড়তেও সেরকম দিত না। তো সেই সময় নাকি একজন সাধকের সাথে দেখা হয়, এবং যে সাধক ছিলেন সেই সাধক হচ্ছেন মানে একদম অশীতিপর মানে বৃদ্ধ এক সাধকের সাথে দেখা হয়, এবং সেই সাধক নাকি তখন তার একটা মানে ওই বেড়া দিয়ে তৈরি করা একটা ছোট জায়গা ছিল যেখানে উনি ওনার নিজের সাধনা করতেন। তো সেইখানে ওদেরকে ওই রাতের বেলাটা থাকতে দেয়, যে একটা বাচ্চা মেয়ে নিয়ে ওই ভদ্রমহিলা কোথায় যাবে। তো তখন ওই সাধক নাকি, ওই বয়স্ক যিনি সাধক ছিলেন, তো তিনি বলেন যে মানে তিনি কী সাধনা করতেন, কী করতেন, এত কিছু ওর মা জানতও না। তো উনি তখন ওর মায়ের থেকে, পিঙ্কির মায়ের থেকে সমস্ত কথাটা শোনে, এবং শোনার পরে ওর মেয়েকে বলেছিল যে দেখ, আমি তোকে তো কিছু করতে পারবো না, তবে তোর মেয়েকে আমি একটা মানে যাকে বলে একটা মন্ত্র দেবো। বলছে এই মন্ত্রটার মানেটা ও এখন বুঝবে না, কিন্তু এই মন্ত্রটা যখন আমি ওকে দেব, এটা ওকে রোজ করতে হবে। কারণ তোদের মানে সেই সময় যা কন্ডিশন ছিল সেখানে মানে ওদের হাতে একটা পয়সা নেই। পিঙ্কির মায়ের যে বাপের বাড়ি, তারাও অত্যন্ত গরিব, এবং তার বাবা মা দুজনেই মারা গেছিলো। মানে তার দুই ভাই ছিল এবং তারাও খুব গরিব, তাদের পক্ষেও পিঙ্কি আর পিঙ্কির মায়ের দায়িত্ব নেওয়া সম্ভব ছিল না। তো বলছে যে আমি এমন একটা জিনিস দিচ্ছি মন্ত্র, যেটার জন্য তোদের জীবনে যত দুর্ভোগ আছে কোনো না কোনোভাবে সেটা কিছুটা হলেও কাটবে। আর পিঙ্কিকে নাকি এই বলে তখন উনি একটা মন্ত্র দিয়েছিল, সেই মন্ত্রটা পিঙ্কির মানে তখন থেকেই আর কি ও মন্ত্রটা উচ্চারণ করে এবং ও মনে মনে পাঠ করে, এবং ওকে বলেছিল যে তোর মেয়ে কিন্তু কোনো জায়গায় কোনো বিপদ থাকলে বা কোনো কিছু হলে ও বুঝতে পারবে। মানে এটা একটা ক্ষমতা যাকে বলে, শুধু মন্ত্র বলবো না, একটা ক্ষমতা ওকে দিয়ে গেছিলো, এবং বলেছিল যে তোর মেয়ে মানে তখন পিঙ্কির মা নাকি খুব কান্নাকাটি করে বলেছিল যে আমার জীবনে যা হয় হয়েছে, আমি চাই আমার মেয়েটা একটু ভালো থাকুক। তো তখনই নাকি
মানে পিঙ্কির মাকে বেশ কিছু কথাবার্তা বলে এবং বলে যে দেখ তোরও তো জীবনটা পড়ে রয়েছে। কারণ পিঙ্কির মায়ের খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর যখন পিঙ্কি হয় তখন ওনার খুব অল্প বয়সী ছিল। তো তখন এটা বলেছিল যে তোরও জীবনে একটা অ্যাটলিস্ট মাথা গোঁজার মতো ঠাঁই হবে, আর তোর মেয়েরও কিন্তু মোটামুটি ভালো ঘরেই বিয়ে হবে, ওর খাওয়া পড়ার কোনো অভাব হবে না, এরকম নাকি বলেছিল। তো তার কিছুদিন মানে ওইখানে ওনারা 2-3 দিন ছিল মানে পিঙ্কিরা, এবং তারপরে ওনার ওই যে সাধক যিনি ছিলেন প্রচণ্ড বৃদ্ধ, তো তিনি তার জমানো বেশ কিছু টাকা পয়সা ওদেরকে দিয়ে দেয়, মানে ওর মায়ের হাতে দিয়ে দেয়। এবং আর ওইটা তো একটা মানে জঙ্গল মতো একটা জায়গায়, একটা পোড়ো মন্দিরের কাছে একটা ছোট ছাউনি মতো করে থাকতো। তো উনি বললেন যে আমি এবার বেনারস চলে যাব, আমি আর হয়তো কখনোই ফিরবো না, আর এখানে কিন্তু তোমরা বেশি দিন থাকতে পারবে না। তো এই আমার যেটুকু যা জমানো টাকা পয়সা ছিল আমি তোমাকে দিয়ে গেলাম। তো এই বলে উনি নাকি মানে একটা জায়গার কথা বলে দিয়েছিল। তো বলছো সেখানে তুমি যাও, সেখানে গিয়ে তুমি একটা কাজ পেয়ে যাবে। তো সত্যি সত্যি ওইটুকু টাকা নিয়ে ওর মা যে জায়গার কথা বলে সেই জায়গায় মেয়ে নিয়ে যায়, এবং সেখানে গিয়ে উনি কাজ পেয়ে যায়। এবং তার কিছুদিন পরেই কিন্তু মানে আস্তে আস্তে উনি কাজকর্ম করতে থাকেন, কিছু পয়সা কড়ি জমায়, এবং তারপরে গ্রামের এই লোকটার সাথে পিঙ্কির মায়ের পরিচয় হয়, এবং তারপরে পিঙ্কি মা বিয়ে করে মেয়েকে নিয়ে বাড়িতে এই গ্রামে চলে আসে। তো এই কথাগুলো যখন শুনলো, তো প্রথমে কিন্তু স্বর্ণকমল বাবু, ওনার মা, ওনার বাবা তিনজনেই কিন্তু এই কথা এক বর্ণ বিশ্বাস করে না। ওনার মা বারবার বারবার করে প্রশ্ন করে যে আমি এটা শুনলাম, কিন্তু তুই আমার ছেলের জামা নিয়ে কী করছিলি সেটা বল। তো তখন পিঙ্কি যেটা বলছে যে তোমার ছেলের জামা নিয়ে আমি কিছুই করছিলাম না, আমি তোমার ছেলের যে সমূহ যে বিপদ রয়েছে, বলছে যে তোমার ছেলের কিন্তু একটা বড়সড় বিপদ আসতে চলেছে, এবং ওর পিছনে মানে ও তোমার ছেলেকে কিন্তু অলরেডি তোমার ছেলের ক্ষতির জন্য একটা নয় দুটো মানুষ কিন্তু বেশ ওর ক্ষতি করার জন্য মানে যাকে বলে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে, এবং তার জন্য মানে ওর ক্ষতির জন্য বেশ কিছু ক্রিয়াদি অলরেডি করে দিয়েছে। আমি রাতের বেলা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমি সেই ক্রিয়াটাকে কাটানোর চেষ্টা করছিলাম। তোমরা ভালো মানুষ, তোমরা আমাদেরকে মানে বিপদ সময় আমার পাশে এসে দাঁড়িয়েছো। সেদিন আমাকে গ্রামের লোকেরা যেভাবে মারধর করছিল, আর যদি তোমার ছেলে না থাকতো, তোমরা যদি না এসে দাঁড়াতো, আমি হয়তো সেদিন মরেই যেতাম, বা ওরা হয়তো আমায় মারতে পারতো না, কিন্তু আমি আরও মার খেতাম। বলতে তুমি ভাবলে কী করে যে আমি তোমাদের ক্ষতি করব? এই কথাটা যখন বলেছে তখন না স্বর্ণকমলবাবুর মা না মানে একটু হলেও উনি থিতু হয়েছেন। উনি ভাবছেন যে আমার ছেলের মানে ওনার যে 2 দেওর, সেই দেওররা ওনার ছেলেকে পছন্দ করেন, ওনাদেরকে সেটা তো সব থেকে জানাই ছিল। আর সত্যি সত্যি সেই সময় আমি বললাম যে বিভিন্ন দিক থেকে স্বর্ণকমলবাবুর জীবনে কিন্তু অনেক রকম ব্যাপার আসছিল। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে ঠিক এই ঘটনা 2-3 দিন পরে স্বর্ণকমল বাবু যখন মানে ওই গ্রাম থেকে কলকাতা ফিরছিলেন, তো মানে জাস্ট উনি রাস্তা দিয়ে হাঁটছেন, তো হঠাৎ করেই একটা বাস মানে উনি একদম ঠিকঠাকভাবে ফুটপাথ দিয়ে হাঁটছিলেন, মানে একদম সেফ ডিস্টেন্সেই ছিলেন, বাট একটা বাস হঠাৎ করেই সিগন্যালটা কিছু মানে ভেঙে কিছুটা ওনার একদম যাকে বলে গায়ের কাছ দিয়ে গিয়ে উনি মানে ব্রেকটা আর কি বাসটা কষে এবং বাসটা থেমে যায়। আশপাশ থেকে তো প্রচুর লোকজন ছুটে ছুটে আসে, বাট অদ্ভুত বিষয় হচ্ছে যে স্বর্ণকমলের গায়ে মানে টাচ পর্যন্ত করতে পারেনি বাসটা। তো এই কথাটা যখন ওনার মা মানে শোনে, তখন তো বুঝতে পারে যে ও ঠিকই বলেছে। তারপরে কিন্তু ওকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল। এবং ওই যে বাড়ির মেয়েটি, যে বাড়ির মেয়েটিকে আর কি টাকা মানে ওই বলেছিল যে দা নিয়ে নাকি তাড়া করেছিল, যদিও পিঙ্কি বলে যে ও তাড়া করেনি, বাট কিছুদিন পরে শোনা যায় ওই মেয়েটি যার বাচ্চা হয়েছিল, সেই ওই বাড়ির যে বড় মেয়েটি যাকে ও নাকি তাড়া করেছিল, সেই মেয়েটা বাচ্চাকে ফেলে ওর নিজেরই বাপের বাড়ি থেকে সমস্ত টাকা পয়সা গয়না, ওর মায়ের গয়না, নিজের গয়না সমস্ত কিছু নিয়ে নিজের বাচ্চাকে ফেলে সে নাকি একটা অন্য কারোর সাথে পালিয়ে চলে যায়। ঠিক আছে? তো এইরকম যখন ঘটনাগুলো ঘটে তখন সবাই বুঝতে পারে যে পিঙ্কি মানে ভুল কথা কিছু বলেনি। যাই হোক, তো তারপরে থেকে মানে মানে স্বর্ণকমলবাবুর মা তো বুঝতে পারে যে পিঙ্কি সেদিন যা যা বলেছে সবই সত্যি। তো তারপর থেকে পিঙ্কিকে ওরা খুব মানে ভালো ব্যবহার করতো, ওদের বাড়িতে আসা যাওয়া ছিল। এবং যেটা পিঙ্কি বলেছিল যে ওই সাধক নাকি বলেছিল যে পিঙ্কির ভালো বাড়িতে বিয়ে হবে, তো সত্যি সত্যি নাকি তার কয়েক বছর পরে পিঙ্কিকে দেখে একটা মানে ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির কিন্তু লোকের খুব পছন্দ হয়, এবং ওরা ওকে যেহেতু মানে পছন্দ হয়েছিল, আর ও তো সেভাবে পড়াশুনো তো সেভাবে শেখেনি, ও মানে মাঝখানে হয়তো ক্লাস 5 অবধি পড়াশুনো করেছে, তারপরেও আর পড়াশুনো করার সুযোগ পায়নি। তো ওরা কিন্তু ওকে ডিস্টেন্সে মাধ্যমিক পর্যন্ত পাসও করানোর ব্যবস্থা করে দেয়, এবং ওর কিন্তু সেই বাড়িটায় বিয়ে হয়ে যায়।
এবং সত্যি সত্যি ওই ঘটনার পর থেকে আস্তে আস্তে স্বর্ণকমল বাবুরও যে প্রবলেমগুলো চলছিল সেই প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যায়, ওনার চাকরির ক্ষেত্রে ওনার উন্নতি হয়, ওনার সেই বান্ধবীর সাথে যে ঝামেলা প্রবলেম চলছিল সেটা মিটে যায়, ওনার সাথে ওনার বিয়ে হয়ে যায়, তো সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো এটাই ছিল ঘটনা। স্বর্ণকমল বাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সাথে শেয়ারও করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।